ঠিক আছে, আমরা তাহলে শুরু করতে পারি নাকি? জি, জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফারাহ রেজওয়ানা, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মেডিসিন হিসেবে আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে। আজকে আমরা অসপি আইই ব্যাচের প্রিপারেশন কিভাবে নেবেন অসপি অ্যান্ড আইই সে ব্যাপারে আমরা একটু ধরেন কি বলবো আলোচনা বা আমার এক্সপিরিয়েন্স শেয়ারিং বা যা আমি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা আমাকে কোয়েরি করতে পারেন। আমি চেষ্টা করব যে যতটুকু পারি আপনাদের কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দিতে বা প্রবলেম গুলো সলভ করতে। আসলে অসপি আইইটা হচ্ছে ব্রিটেনের পরবর্তী যে এক্সামটা আমাদের ফেস করতে হয় সেটাই হচ্ছে অসপি অ্যান্ড আইই। আইই মানে হচ্ছে ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশন। তো এই আপনাদের এখানে হয়তো অনেকে আছেন যারা রিটেনে 2+ পেয়েছেন গত সেশনে অথবা এই সেশনে পেয়েছেন। তাদের জন্য একটা সুবিধা যে হয়তো রিটেন আপনাদের দেওয়া লাগছে না। এটা একটা বড় রিলিফ ডেফিনেটলি যে আপনারা এক ধাপ এগিয়ে আছেন অন্যদের থেকে, যে হ্যাঁ আপনার রিটেনটা কনফার্ম। কিন্তু সেই ক্ষেত্রে যে আমার রিটেন দেওয়া লাগবে না সেই খুশিতে যদি আমি চিন্তা করি যে আমি টাইম ওয়েস্ট করব, সেটারও কিন্তু আসলে সময় নেই। অ্যাপারেন্টলি মনে হয় যে আমাদের রিটেন যদি না লাগে সেক্ষেত্রে আমাদের হয়তোবা পড়াটা কমে যায়, কিন্তু আসলে আমি নিজে যখন প্রিপারেশন নিতে গিয়েছি, আমি গত সেশনে 2+ পাওয়ার পরে রিটেনে প্রথমে 1 মাস আমার আবুল তাবুল কাজেই চলে গেছে যে আচ্ছা ঠিক আছে পড়বো আর কি, দেখবো আর কি, রিটেন তো নাই। কিন্তু যখন আমি নিজে প্রিপারেশন নিতে বসলাম দেখলাম যে আসলে পড়া তেমন যে খুব বেশি কমে গেছে তাও কিন্তু না। হ্যাঁ, আমাদের হয়তো রিটেনের যে কিছু হাবিজাবি চ্যাপ্টার আছে, প্রথম দিকে 9টা চ্যাপ্টার, ওগুলো হয়তো বা আমাদের পড়তে হচ্ছে না। কিন্তু বাকি যে পড়াটা সেটা অলমোস্ট রিটেনের সমানই আছে, আমি বলবো যে অনেক কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি আমার কাছে মনে হয়েছে। তো সেক্ষেত্রে পড়াটা আমাদেরকে যেটা করতে হবে অসপি অ্যান্ড আইইতে, প্রত্যেকটা টপিক আমাকে টেকনিক্যালি পড়তে হবে এবং গুছিয়ে পড়তে হবে। ঠিক আছে? যে আম, এই টপিকটা আমি আগে রিটেনের সময় এভাবে পড়েছি, ফাইন, কিন্তু আমাকে এখন অসপির জন্য বা আইওইর জন্য কিভাবে আসতে পারে, কিভাবে পড়তে হবে, সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো সেটার জন্য আমাদের অবশ্যই জেনেসিস থেকে আমাদের মেন্টররা হেল্প করবেন, এবং পাশাপাশি আপনারাও হয়তো আগে কয়েকবার পরীক্ষা দিয়েছেন, আপনাদেরও এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি, কারণ আই এফসিপিএস এক্সামটা অনেক ক্যালকুলেটিভ এক্সাম, তো পয়েন্ট 1 পয়েন্ট 2 এর জন্য আসলে মানুষজন টোটালে হয়তোবা পাস আসে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা সেগমেন্টই সেম ইম্পর্টেন্সের সাথে পার করতে হবে এবং আম, পরীক্ষাটা দিয়ে আসতে হবে এবং পাশ করে টোটালে ফাইনালে পাশ করে আসতে হবে। আপনারা হয়তোবা ইতিমধ্যে নাম্বার পেয়ে গেছেন আপনাদের। বিসিপিএস তে এবার হচ্ছে নাম্বার দিয়েছে, যাদের ওই অসপি আইবিতে কত পেয়েছেন বা কি, এটা একদিক থেকে ভালো যে আপনাদের কোথায় ল্যাকিংস আছে বা কোথায় কি আছে সেটা আপনারা ধরতে পারছেন। আবার একদিক দিয়ে যাদের ধরেন পয়েন্ট 1 পয়েন্ট 2 পয়েন্ট 5 এর জন্য খারাপ হয়ে গেছে, তো সেটা হচ্ছে তাদের জন্য একটু মন খারাপের। আসলে মন খারাপের বিষয় কিছু না, পরীক্ষাটাই আনসার্টেন। ভাইদের মুখে সবসময় শুনতাম যে সকালে পাশ করলে একই কোয়েশ্চেনে বিকালে পরীক্ষা দিলে পাশ করার গ্যারান্টি নাই। তো সেটা আমাদেরকে মাথা থেকে ফেলে আমাদের আসলে এক্সামিনের মানে প্রিপারেশনটা নিতে হবে। তাহলে ঠিক আছে, আজকে আমরা দেখি কি কি আমাদের প্রিরিকুইজিট লাগবে। আসলে আমাদের আমরা সবাই জানি যে আমাদের মেইন বই হচ্ছে আসলে ডেভিডসন্স। এটার বাইরে থেকে আসলে আমি কখনো অসপি বা আইই কখনো পরীক্ষায় আসতে, ইভেন কি রিটেনও আসতে দেখি নাই। এবং স্যাররা যে অ্যান্সার শিটটা তৈরি করেন সেটাও এই ডেভিডসনের উপর বেস করেই তৈরি করে থাকেন, যে ডেভিডসনে এই কয়টা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো স্যাররা আসলে আমাদের কাছে অ্যান্সার শিটে চেয়ে থাকে। এবং অসপিতে আমরা জানি, অনেকে হয়তো আগে দিয়েছেন, আপনারা জানেন যে অসপিতে নাম্বারটা ফ্র্যাকশন করে ভাগ করা থাকে। কিছু অ্যান্সারে 0.5 থাকে, কিছু অ্যান্সারে 0.25 থাকে, 0.15 থাকে। সো ইম্পর্টেন্স এবং ডেভিডসনের অ্যান্সারের উপর ভিত্তি করে নাম্বারটা আসলে ভ্যারি করে। আপনাকে কিন্তু ডেভিডসন থেকেই অ্যান্সারটা লিখতে হবে এবং ডেভিডসনের মতো করেই আপনাকে আইইতে অ্যান্সারটা বলতে হবে। স্যাররা কোয়েশ্চেনটাও সেট করে ওভাবে। সো ডেভিডসনের টপিক গুলা বাদ দেওয়া যাবে না।
ওই একই জিনিস আপনারা যা রিটেনে পড়ে আসছেন সেটা হয়তোবা এখন একটু অন্যভাবে পড়তে হবে। টপিক কিন্তু সেমই, টপিক আসলে নতুন করে তো বানানোর কিছু নেই, ডেভিডসনে যা আছে তাই। সাথে আপনারা সাপোর্টিং হিসেবে প্রফেসর জলিল স্যারের যে অস্পি বইটা আছে সেটা আপনারা রাখতে পারেন, এবং আমরা আসলে রেখে থাকি, কিন্তু কখনো জলিল স্যারের বইটা আপনার মেইন বই হবে না। হ্যাঁ, আপনারা পড়বেন হচ্ছে ডেভিডসন। আর জলিল স্যারের বইটা পড়ার সিস্টেমটা হচ্ছে, আপনি যেমন ফর এক্সাম্পল ওখান থেকে কোলোনিক কার্সিনোমাটা দেখলেন, যে ওখানে একটা কোলোনোস্কোপির ছবি আছে বা একটা অ্যাবডোমিনাল এক্সরে ছবি আছে, বেরিয়াম। তো ওটা দেখলেন, ওখানে কোয়েশ্চেন গুলা দেখলেন, অ্যান্সারটা না হয় দেখলেন। এরপর কি করবেন, আপনি ডেভিডসনটা খুলবেন, খুলে কোলন কার্সিনোমাটা ডেভিডসন থেকে পড়বেন। দেন আপনার একটা কমপ্লিট পড়া হবে কোলন কার্সিনোমা। তো যদি মনে করেন যে জলিল স্যারের বইয়ের 500টা অস্পি আছে, আমি সলভ করে ফেললাম, আমার অস্পি পড়া হয়ে গেল, নো। আপনি ওই জিনিসটা অবশ্যই 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 ডেভিডসন থেকে পড়বেন। ডেভিডসনের যে টপিকগুলা জলিল স্যারের বইয়ে দেওয়া আছে ওই টপিকগুলো অবশ্যই ডেভিডসন থেকে পড়বেন। ওখানে কিছু এক্সট্রা ডেভিডসনের টপিকও আছে, আমি ওই জিনিসগুলো আসলে পড়ি নাই, হ্যাঁ, অ্যাভয়েড করে গেছি। আমি ডেভিডসনের যে টপিকগুলো জলিল স্যারের বই আছে ওটা ওখান থেকে প্র্যাকটিস করেছি এবং ডেভিডসন থেকে জিনিসটা পড়েছি। থার্ড যেটা আপনাদের লাগবে, অবশ্যই আমাদের জেনেসিসের রেগুলার ক্লাস হবে, মেন্টররা আপনাদেরকে আরো ভালো করে আরো ক্লিয়ারলি গাইডলাইন দিবে, আপনাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ আপনাদের গাইডলাইন থাকবে। সেটা লেকচার শিটও থাকবে, ওখানে হয়তো কোয়েশ্চেন কিছু দেওয়াও থাকবে স্যাম্পল। আপনারা লেকচার শিট গুলা আপনাদের সাপোর্টিং হিসেবে আপনাদের সাথে রাখবেন। ওখানে কিছু জিনিস থাকবে, সেই ইনফরমেশন গুলাও আপনারা কালেক্ট করবেন। নেক্সট হচ্ছে, আমরা জানি এখন অনেক অনলাইন ক্লাসে আমাদের লেজেন্ডারি প্রফেসররা বিডি ফিজিশিয়ানি মেডেক্সেল এ ক্লাস নেয়। তো ওটা তো আসলে ওপেন ফোরাম, সব ক্লাসগুলাই আপনারা যদি পারেন করতে ভালো। বাট আমি যেটা করেছিলাম যে রিটেন, দেন হচ্ছে অসপি আইইউ রিলেটেড বা ক্লিনিক্যাল রিলেটেড কিছু ক্লাস স্যাররা নিয়ে থাকেন ওখানে, সে ক্লাসগুলো একটু ফলো করতে। ওখান থেকে কিন্তু মাঝে মাঝেই টপিক কিন্তু কমন পড়ে যায় পরীক্ষায়। হ্যাঁ, তো আপনারা চেষ্টা করবেন ওখানে, যদি আপনারা ক্লাসটা করতেও না পারেন, একটু জোগাড় করলেন যে ওই স্যার কি পড়াইছে, কি বলছে, বা কি জিনিসটা বলছে, কোন জিনিসটা দেখাইছে, কোন ছবিটা দেখাইছে, ঠিক আছে, ওই জিনিসগুলো একটু কালেক্ট করার চেষ্টা করবেন। আচ্ছা, তারপর হচ্ছে সামনে আমাদের বিএসএম কোয়ান আছে, এপিবি হয়ে গেছে মনে হয়, আমার ঠিক শিওর না। তো ওখানে প্রি কনফারেন্স কিছু ক্লাস থাকে, ওখানে কিছু হাইপড টপিক নিয়ে আলোচনা হয়। অনেক সময় স্যাররা করে কি, ওখানে টপিক গুলা পরীক্ষায় দিয়ে দেয়, এটা আপনাদের রিটেন যদি কারো থেকে থাকে রিটেনেও হেল্প হবে। আর ওখান থেকে টপিক গুলো স্যাররা অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। তো ওখান থেকে দু একটা জিনিস যদি আপনারা কালেক্ট করতে পারেন, বেটার। আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের অবশ্যই ইন্টারনেটের হেল্প লাগবে। আপনারা হয়তো বা অনেকেই পরীক্ষা দিয়েছেন আগে, ইন্টারনেটের হেল্প লাগবে। সেটা কি, সেটা হচ্ছে আপনি যে জিনিসটা পড়ছেন ডেভিডসনে, যে ছবিটা দেখছেন, ওটার কিছু অল্টারনেটিভ ছবি আপনি একটু নেটে ঘেটে আসলেন, কারণ যে কোনো আপনাকে যে ডেভিডসনের ফুল ডেভিডসনের ছবিটাই আপনাকে দিয়ে দিবে, নট দ্যাট, চেঞ্জ করেও দিতে পারে, ইন্টারনেট থেকেও দিতে পারে। যেমন আমাদের এবার অনেক কিছুই, যেমন এক্সরে টেক্সরে এগুলা সব ইন্টারনেট থেকে আসছে, ঠিক আছে, নেট থেকে স্যাররা ডাউনলোড করে দিয়েছে, স্পাইরোমেট্রিটাও নেট থেকে ডাউনলোড করে দিয়েছে। তো স্যাররাও কিন্তু ইন্টারনেট থেকে হেল্পটা নেয়। সো আপনি যদি একটু দেখেন, দেখে রাখলে যদি আপনার টপিকটা কমন পড়ে যায়, তাহলে তো বেটার না? পরীক্ষার হলে একটা ছবি আমার কাছে কমন মনে হলো, এটা অনেক বড় একটা মেন্টাল সাপোর্ট, মেন্টাল রিলিফ। আচ্ছা, তারপরে আর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে রিটেন কোয়েশ্চেন গুলো আছে, ওটার মধ্যে থেকে যে টপিক গুলা ইম্পর্টেন্ট ফর অসপি অ্যান্ড আইই, ওগুলো একটু আপনাদেরকে অসপি অ্যান্ড আইই এর প্যাটার্নে দেখতে হবে। যে বললাম না, আসলে খুব বেশি যে পড়া কমে গেছে, নট দ্যাট, ঠিক আছে, খুব বেশি পড়া আসলে কমে নাই, পড়া আগেরটাই আছে মোর অর লেস, কিন্তু পড়তে হবে একটু অন্যভাবে। তো এখন হচ্ছে আর যেটা করবেন, লাস্ট 10 ইয়ারের যে রিটেন কোয়েশ্চেন গুলো, 10 সেশনের যে রিটেন কোয়েশ্চেন গুলো আছে, ওখান থেকে টপিক গুলো সিলেক্ট করবেন। আর প্রিভিয়াস ইয়ারের যে অসপি কোয়েশ্চেন গুলো আছে, ওই টপিক গুলো দেখবেন। অনেক সময় কিন্তু অসপি রিপিট হয়, যেমন 3-4 সেশন আগে যেটা দিয়েছে ওটা অনেক সময় স্যাররা কিন্তু রিপিট দিয়ে দেয়। অনেক সময়, সব সময় হয় তা না, বাট মাঝে মাঝে হয়, প্রিভিয়াস হিস্ট্রি আছে, তো ওটা একটু দেখে রাখবেন। আর লাস্ট যেটা আব্দুল্লাহ স্যারের এক্স রে এবং ইসিজি, ইসিজিটা হচ্ছে আমি আসলে ভাবে দেখি নাই,
বড় ভাইয়ারা আপুরা বলেন যে ওনারা দেখেছিলেন, এই জন্য আপনাদের যেন সুবিধা হয় সেজন্য বললাম। ইসিজিটা আসলে আমাদের জেনেসিসে যে ক্লাস হয় সেই শিটটাই ওয়েল ইনাফ ফর ইসিজি। আমাদের এক্সামে ভালোই সাপোর্ট দেয়, তো আমি ওটাই মেইনলি বেস করে দেখেছিলাম। কিন্তু আব্দুল্লাহ স্যারের এক্সট্রা বইটা আমি একটু হেল্প নিয়েছিলাম। হেল্পটা কিভাবে? আমি যে এক্সট্রাটা পড়ছি বা যেটা দেখছি সেই ছবিটা আমি আব্দুল্লাহ স্যারের এক্সট্রা বইয়ে যে ছবি আছে আরো সেগুলো একটু দেখেছি। তাতে হয়েছে কি, একটা এক্সরে অনেকভাবে আসতে পারে, একটা এক্সরে ছবি অনেকভাবে আসতে পারে। আমার ডেভিডসনে যে ছবিটা আছে, যে কোলাপসের ছবিটা আছে, আমার পেশেন্ট তো কোলাপসটা অন্যভাবেও নিয়ে আসতে পারে, অন্যভাবেও ছবিটা হতে পারে। সেই অনেক ভ্যারিয়েশন দেওয়া যেহেতু আব্দুল্লাহ স্যারের এক্সরে বইতে, আমি জাস্ট ছবিগুলো দেখেছি। তাতে হয়েছে কি, আমার কাছে একটু কমন ছিল, মানে কমন মনে হবে যে হ্যাঁ এই এক্সরেটা আমি হয়তো বা আগে দেখেছি। তো এগুলাই প্রি রিকুইজিট। আপনি যদি এগুলো মোটামুটি ফলো করেন, আশা করি অসপি সমস্যা হওয়ার কথা না। এখন আমরা একটু অসপিতে আমাদের কি কি থাকে এটা একটু ওভারভিউ করি। অসপিতে আসলে আমাদের থাকে হচ্ছে 10টা স্টেশন, সেটা আমরা সবাই জানি। এক্সরে থাকে 2টা স্টেশনে, আমাদের এক্সরে থাকে 3টার মতো এক্সরে দেয় ওনারা। সেটা চেস্টের, অ্যাবডোমেন, স্কাল, হ্যান্ড, ফুট, জয়েন্টস এর হতে পারে। ইসিজি থাকে একটা স্টেশনে 2টা ইসিজি সাথে রিলেভেন্ট কোয়েশ্চেন্স। এবিজি থাকে, নিউরো ইমেজিং থাকে, যদিও গতবার নিউরো ইমেজিং ছিল না আমাদের। নেক্সট বারের জন্য অবশ্যই এটা ইম্পর্টেন্ট। সিটি স্ক্যান অফ চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন, সারা যেটা করে, চেস্ট অ্যাকচুয়ালি চেস্ট এক্সরে যেহেতু যায়, চেস্ট সিটিটা খুব বেশি কমন না, বাট অ্যাবডোমেনটা এক সেশন পরপরই আসে। এন্ডোস্কোপি অ্যান্ড কোলোনোস্কোপি, পিক্টোরিয়াল, ডাটা ইন্টারপ্রিটেশন, কাউন্সেলিং, স্পাইরোমেট্রি, পেডিগ্রি অর ক্যারিওটাইপিং থাকতে পারে। পেরিফেরাল ব্লাড ফিল্ম, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, প্রোটিন ইলেকট্রোফোরেসিস। আপনাদের একটু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো আপনারা একটু দেখবেন। যেমন ধরেন কোন সেশনে যদি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি দিয়ে থাকে, পরের সেশনে দেখা যায় যে স্যাররা সিটি অ্যাবডোমেনটাকে প্রেফার করছে। হ্যাঁ, সিটি অ্যাবডোমেনের সাথে হয়তো একটা অ্যাবডোমিনাল এক্সরে দিয়ে দেয়। যেমন 2023-এ সিটি অ্যাবডোমেন আসছিল এডিপিকেডির, 2023-এর জুলাইতে। 24-এ ওনারা দিল হচ্ছে একটা কোলোনোস্কোপি আলসারেটিভ কোলাইটিসের, 24-এর জানুয়ারিতে। 24-এর জুলাইতে আবার ওনারা দিল হচ্ছে এসসিসির একটা সিটি অ্যাবডোমেন। এবার যেটা দিল, এবারের পরীক্ষায় ছিল হচ্ছে একটা নেফ্রোক্যালসিনোসিসের অ্যাবডোমিনাল এক্সরে সাথে হচ্ছে একটা এন্ডোস্কোপি। মানে স্যাররা এন্ডোস্কোপি কোলোনোস্কোপি সিটি অ্যাবডোমিনের মধ্যে অল্টারনেট করে করে ওনারা কিন্তু দিয়ে থাকে। সো আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো একটু পর্যালোচনা করেন বা একটু স্টাডি করেন, দেন আপনারা কিন্তু এই জিনিসগুলো স্যারদের প্যাটার্ন ধরতে পারবেন। আর পিক্টোরিয়ালের জন্য অ্যাকচুয়ালি পুরা ডেভিডসনের যে ছবিগুলো আছে সবগুলা একটু দেখতে হবে। ওটার নিচের যে ডেসক্রিপশন গুলো আছে সেগুলো আমাদেরকে মেমোরাইজ করতে হবে। হ্যাঁ, যে যেটা দেওয়া আছে সেটাই আমরা চেষ্টা করব বলার জন্য। আর ডাটা ইন্টারপ্রিটেশনটা অ্যাকচুয়ালি আমাদের রিটেনের মতোই, একটা সিনারিও থাকবে, সেটার নিচে ওটার রিলেটেড কোয়েশ্চেন গুলো থাকবে। কাউন্সেলিং মাস্ট থাকবে। কাউন্সেলিং হচ্ছে আসলে এটার কোনো প্যাটার্ন ভাবে বলা যায় না, কাউন্সেলিং যে কোনো ডিজিজ দিয়ে কাউন্সেলিং দিতে পারে। যে ডিজিজটা নিয়ে একটু কথাবার্তা বলা যায় 5 মিনিটের মতো, সেই ডিজিজটাই ওনারা কাউন্সেলিং এর জন্য সিলেক্ট করে। কিন্তু গত কয়েক সেশন থেকে দেখা যাচ্ছে যে ওনারা কাউন্সেলিং এ পয়েন্ট দিয়ে দিচ্ছে যে আপনি এই ডিজিজের এই এই পয়েন্ট গুলা নিয়ে পেশেন্টকে কাউন্সেলিং করবেন। তো যেমন এবার আমি যখন পরীক্ষা দিতে গেলাম, আমাদের হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস উইথ প্রেগনেন্সি, মানে প্রেগনেন্সি রিলেটেড ওই একটা কাউন্সিলিং ছিল। তো আমি ঢুকার সাথে সাথে স্যার আমাকে যে 4টা পয়েন্ট ছিল, 4টা পয়েন্ট দেখায় বললো যে আপনি এই 4টা পয়েন্টেই কাউন্সিলিং করবেন, এর বাইরে কোনো কথা বলবেন না। সো স্যাররা যেহেতু পয়েন্ট আউট করে দিচ্ছে, ওই রিলেটেড বলাটাই বেটার। আর একটু আশেপাশে বলবেন, গ্রিটিংস টিটিংস এগুলো তো আপনারা প্র্যাকটিস করবেন যখন আপনাদের হয়ে যাবে। আর লাস্টে যে 4টা আছে, এই স্পাইরোমেট্রি, পেডিগ্রি ও ক্যারিওটাইপিং, পেরিফেরাল ব্লাড ফিল্ম, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস আর প্রোটিন ইলেকট্রোফোরেসিস, এগুলো হচ্ছে সচরাচর দেওয়া হয় না, বাট দেওয়া হচ্ছে। গত লাস্ট 2 সেশনে আমরা যেটা পেলাম, এই সেশনে দিল স্পাইরোমেট্রি, তার আগে সেশনে কিন্তু ফাইব্রোস্ক্যান দিল। সো স্যাররা কিন্তু কনভেনশনাল মেথডের থেকে একটু বেরিয়ে এসে নিউ নিউ করে দেওয়ার চেষ্টা করছে। তো এগুলোই মোটামুটি হচ্ছে আমাদের অস্পির স্টেশনটা। এখন আমরা পরেরটায় যাই যে আমরা কিভাবে আসলে এই অস্পির এই এত ভাস্ট জিনিসটা প্রিপেয়ার করব। তো
প্রিপেয়ার করার জন্য আমি ফার্স্টেই বললাম যে আমাদেরকে আসলে ডেভিডসনটাই পড়তে হবে। তো ডেভিডসনটা পড়তে হবে, যেহেতু ডেভিডসনটাকে তাহলে আমাকে অর্গানাইজ করতে হবে, গুছাইতে হবে। তাহলে আমরা কিভাবে গুছাবো? যখন আমরা একটা সিস্টেম পড়ব, যেমন আমরা যদি গ্যাস্ট্রো পড়ি বা নেফ্রো পড়ি, যেটাই পড়ি, ধরলাম গ্যাস্ট্রো পড়তে গেলাম, তো আমাকে ফার্স্টেই যে টপিক গুলা আছে সেখান থেকে কোন কোন টপিক গুলা ইম্পর্টেন্ট ফর অসপি সেই জিনিসগুলো আমাকে মার্ক করে ফেলতে হবে। আমি যেটা করতাম, আম, ধরেন একটা টপিক, ধরেন জার্ডের পাশে আমি লিখে রাখতাম যে এসএ কিউ, অসপি, আইই আসতে পারে ইম্পর্টেন্স ওয়াইজ। তো ওভাবে আপনারা মার্ক আউট করে ফেলতে পারেন যে এই টপিক গুলা অসপির জন্য ইম্পর্টেন্ট, এই টপিক গুলা আইইর জন্য ইম্পর্টেন্ট। আর কারো যদি রিটেন থাকে তখন রিটেনেরটাও মার্ক করে ফেলবেন। এটা করলে হবে কি, আপনি যখন টপিকটা পড়বেন আপনার মাথায় থাকবে যে এখান থেকে অসপি আসতে পারে, এই অসপি গুলো এভাবে আসতে পারে। এখন আপনি জিনিসটা কিভাবে পড়বেন? অসপিটার জন্য, অসপির জন্য পড়বেন যে প্রত্যেকটা ডিজিজ আপনি 3টা 4টা বা 5টা সাইন অর সিমটম রেডি করবেন, 4টা 5টা 6টা জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিংস রেডি করবেন। আর হচ্ছে কি সিস্টেমিক ফাইন্ডিংস, যেমন রেসপিরেটরি ফাইন্ডিংস কি, অ্যাবডোমিনাল ফাইন্ডিংস কি, এভাবে রেডি করবেন। ইনভেস্টিগেশনটাকে আপনি ভাগ করে ফেলবেন যে ব্লাড ইনভেস্টিগেশন কোনগুলো, নন ব্লাড ইনভেস্টিগেশন, ইনভেসিভ ইনভেস্টিগেশন কোনগুলো, নন ইনভেসিভ ইনভেস্টিগেশন। সারা না এভাবেই দেয় যে 3 ব্লাড ইনভেস্টিগেশন, 4 নন ইনভেসিভ ইনভেস্টিগেশন, আর হচ্ছে 4 রেডিওলজিক্যাল আর 2 সেরোলজিক্যাল ইনভেস্টিগেশন, 4 বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন। পরীক্ষার হলে না এটা যদি আপনি আগে থেকে আপনার কিছুটা আইডিয়া না থাকে, হঠাৎ করে, আসলে টাইম এত কম থাকে অসপিতে, হঠাৎ করে কিন্তু মাথায় আসে না, হ্যাঁ, মাথায় ক্লিক করে না। হঠাৎ করে দেখবেন যে ওখানে মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ভ্যাকেন্ট হয়ে গেছে। আহ বলে 5 মিনিট, আসলে 5 মিনিট আমরা পুরো সময় পাই না, কারণ এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে হয়। আপনার আগে যে এক্সামিনি তিনি হয়তো বের হলেন দেরি করে, আপনি বসবেন, বসে কোড নাম্বারটা লিখবেন, লিখে সিনারিওটা পড়বেন, এখানে কিন্তু আপনার সময় কিছুটা চলে যাচ্ছে। সো আপনি যদি আগে থেকে মাথায় সেট না করে যান যে আমাকে এই জিনিসগুলো মাথায় নিতে হবে, বলতে হবে বা লিখতে হবে, ওইখানে কিন্তু একটু টাফ হয়ে যায়, হ্যাঁ, মাথায় আসাটা একটু টাফ হয়ে যায়। আর ডেফিনেটলি এটার জন্য আমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, এক্সাম দিতে হবে। আচ্ছা, গত 2 সেশনে দেখলাম, আমরা এতদিন জানতাম যে অসপিতে ইনভেস্টিগেশনের কোনো ফাইন্ডিংস লাগে না, কিন্তু গত 2 সেশনে ওনারা ইনভেস্টিগেশন ফাইন্ডিংস চেয়েছে। তো ফাইন্ডিংস আমরা যেহেতু রিটেন দিয়েছি, আমরা তো মোরালেস সব ইনভেস্টিগেশনের ফাইন্ডিংস গুলো জানি, তাও একটু রিক্যাপিচুলেট আমাদের করতে হবে যে হ্যাঁ ফাইন, এই ইনভেস্টিগেশন ইম্পর্টেন্ট যে ইনভেস্টিগেশন গুলো সেগুলোর ফাইন্ডিংস গুলো একটু মাথায় রাখতে হবে। এরপরে ইউজুয়ালি অসপিতে ফুল ট্রিটমেন্ট কখনো চায় না, প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট। তো ওটা একটু দেখবো, ওই ডিজিজটা যদি কোনো স্পেসিফিক কমপ্লিকেশনস দেওয়া থাকে বইয়ে, সেটা মাথায় রাখতে হবে। যদি কোনো অ্যাসোসিয়েশন থাকে সেটা, যেমন আমাদের যদি সিলিয়াক ডিজিজ চিন্তা করি, তার কিন্তু কমপ্লিকেশনসও আছে, অ্যাসোসিয়েশনসও আছে। সো এই জিনিসগুলা, মানে এই টাইপের ডিজিজ গুলা যেগুলোর এত কিছু থাকে, সেই ডিজিজ গুলাই কিন্তু মেইনলি স্যাররা অসপিতে প্রিফার করে। আর ওই ডিজিজের যদি কোনো নিউ ট্রিটমেন্ট অর আপডেটেড ভার্সন অফ ট্রিটমেন্ট এসে থাকে, সেই জিনিসটাও একটু দিয়ে দিতে পারে, হ্যাঁ, যে এটা কি। তো মোটামুটি একটা ডিজিজকে যদি আমরা এই প্যাটার্নে একটু মাথায় নিই, তাহলে কিন্তু আমাদের অসপির কোয়েশ্চেন ওই ডিজিজের জন্য কি কি আসতে পারে সেটা রেডি হয়ে যাবে। এবং এই জিনিসগুলা ধরেন ডেভিডসনের তো প্যারার মধ্যে, প্যারাগ্রাফের মধ্যে দেওয়া থাকে, আপনি চাইলে শর্ট স্লিপে লিখলেন যে 4টা সিমটম এই, 4টা সাইন এই, ফাইন্ডিংস এই, লিখে আপনি বইয়ের পাশে ওই টপিকের পাশে মানে পেস্ট করে দিলেন, বেটার, হয়তো বা চোখে পড়বে। আর আপনারা হয়তো অনেকে মেনোমিক্স তৈরি করেন, ওটা দিয়েও মনে রাখতে পারেন, সমস্যা নেই। বাট আপনাদের ডিজিজটা পড়তে হবে ঠিক এই প্যাটার্ন, যে সাইন সিমটম, এক্সামিনেশন ফাইন্ডিংস, ইনভেস্টিগেশন গুলো এরকম ভাগ করে করে। আহ তারপর যদি কোনো ডেফিনিটিভ ইনভেস্টিগেশন থাকে সেটাও, আর ইনভেস্টিগেশনের ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনের ফাইন্ডিংস কি হতে পারে, প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট, কমপ্লিকেশন, অ্যাসোসিয়েশন, এবং যদি কোনো আপডেটেড বা নিউ ট্রিটমেন্ট থাকে। আম, এই পর্যন্ত কি কারো কোনো কোয়েরি আছে? আসলে আমি বুঝতেছি না আমাকে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, সেটা হলো ইনভেসিভ এবং নন ইনভেসিভ ইনভেস্টিগেশন, এটার মধ্যে আমরা যেগুলা ওই যে ব্লাড টেস্ট করি, হুম ওগুলা তো হুম। নন ইনভেসিভ হিসেবে আমরা ট্রিট করি নাকি?
আপনি যেটা হচ্ছে ব্লাড টেস্ট, এগুলো সব নন ইনভেসিভ ইনভেস্টিগেশন। আপনার ইনভেসিভ হচ্ছে যেটা আপনি ভিতরে পুট করছেন, যেমন এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, বায়োপসি, সেগুলো ব্রঙ্কোস্কোপি, এগুলো হচ্ছে আপনার ইনভেস্টিগেশন, ইনভেসিভ। আর বাকিগুলো কিন্তু আপনার ব্লাড, ইউরিন, এক্স রে সবই নন ইনভেসিভ। আমরা যেগুলো ডাইপাস করি সেগুলো ডাইপার এনজিওগ্রাম। ডাইপার এনজিওগ্রাফি। আপনি রেডিওলজি করতেছেন তাই না? ওটা তো আপনার হচ্ছে রেনোগ্রাম বা এগুলো তো আপনার গ্রাম, এগুলো হচ্ছে আপনার নন ইনভেসিভ, ইনভেসিভ না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আর কোনো কোয়েরি? আপু আপু বিলার্ডের কি সবই নন ইনভেসিভ বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, ব্লাডের গুলো নন ইনভেসিভ হবে আপনার। ও, এটা আমার নিজেরই কোয়েরি ছিল, মানে আমার নিজের খুব কনফিউশন ছিল। পরে জি, আমি জি। আসলে স্যারদেরকে জিজ্ঞেস করে এটা একটু ক্লিয়ার হয়েছে যে আপনার ব্লাড ইনভেস্টিগেশন গুলো অ্যাকচুয়ালি নন ইনভেসিভ ইনভেস্টিগেশন। আচ্ছা, লিভ ওটা নোড আমার বায়োপসি। লিম্ফ নোড বায়োপসি, ভাই আমি তো বললাম বায়োপসি তো আপনার ইনভেসিভ, আপনি তো ভিতরে যেটা পুট করছেন বা যেটা কাটতেছেন সেগুলো তো আসলে ইনভেসিভ, আপনি ইন করছেন। ঠিক আছে। আপু বিলার্ডও তো আপু ভেন করে নেওয়া হয়, ওটা তো ভেনটাকে। হ্যাঁ ভাইয়া, এটাই আপনার এই কোয়েরি আমার ছিল, বাট স্যারদেরকে আমি জিজ্ঞেস করেছি, ওনারা বলেছে যে ব্লাড ইনভেস্টিগেশন নন ইনভেসিভ ইনভেস্টিগেশন। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে নন আমি ইনভেসিভ একটু ইন্টারনেটে আপু আমি দেখছি মানে যে ব্লাড এক জায়গায় নন ইনভেসিভ ইনভেসিভ দুটাই বলছে আর কি, হ্যাঁ মানে হ্যাঁ, কিন্তু স্যাররা নন ইনভেসিভ হিসেবে এটাকে কাউন্ট করে। হ্যাঁ ভাই, এটাকে কনফিউশন রাখেন না, পরে কিন্তু পরীক্ষা হলে দেখবেন কোন ইনভেস্টিগেশনই আর আসতেছে না আপনার নন ইনভেসিভে। জি জি ওটাই আর কি। এটা কিন্তু হয়ে যায়। আমার ফার্স্ট যখন আমি 2023-এর জুলাইতে পরীক্ষা দিলাম, ওবার আসলে আমার অত ভালো প্রিপারেশন ছিল না। তো অস্পি পরীক্ষা দিতে গিয়ে ওখানে দেখলাম সেরোলজিক্যাল, নন ইনভেসিভ, ইনভেসিভ। আমার মাথায় তখন আসতেছে ব্লাড তো আমি ফুটা করে নিচ্ছি, তাহলে এটা তো নন ইনভেসিভ হবে না, ইনভেসিভ হবে। আমি কিন্তু আসলে পরীক্ষার হলে যে কোনো কিছু প্রডিউস করতে পারিনি, মানে আমি জানা জিনিস আমাকে ছেড়ে আসতে হয়েছে। পরে আমি এসে স্যারদেরকে এবং মেন্টরদেরকে জিজ্ঞেস করলাম, তখন কিন্তু আমি বললো যে এটা ব্লাডটা হচ্ছে নন ইনভেসিভ। কারণ আপনি যদি চিন্তা করে দেখেন, আপনি যদি এটাকে ইনভেসিভ ধরেন, আপনি কিন্তু আসলে কোনো ইনভেস্টিগেশন লিখতেই পারবেন না, জি ব্লাড যদি, হ্যাঁ রাইট রাইট, আমি ওটা চিন্তা করছিলাম যদি নন ইনভেসিভ হয় তাহলে তো আমি টেস্ট লিখতে পারবো না। কিছুই লিখতে পারবেন না। যে আমি যেমন ওখানে ব্ল্যাঙ্ক খাতা রেখে চলে আসছি, ওই অবস্থা হবে সবার। হুম। ঠিক আছে ভাইয়া, আর কোনো কোয়েরি নাকি প্রসিড করব? প্লিজ। আচ্ছা আপু, ওকে। এক্সামিনেশন ফাইন্ডিংস এর ক্ষেত্রে হুম। হচ্ছে ধরেন ওই জেনারেল এক্সামিনেশন বা সিস্টেমিক, আমার ডেভিডসনের যে কয়টা আছে ওইটা নাকি ডেফিনেটলি, ডেভিডসন? ডেফিনেটলি আপনার ডেভিডসনে যে কয়টা আছে আপনাকে কিন্তু, মানে দেখবেন যে ওভাবেই লিখে দিবে। যে মনে করেন ডেভিডসনে 3টা আছে, আপনাকে বলবে 3 জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিংস। স্যাররা কিন্তু ডেভিডসন বেসড কোয়েশ্চেন করে, আপনি দেখবেন যে ডেভিডসনের যা আছে ওভাবেই দিবে আপনাকে। আপু আমরা কি ডেভিডসনের বাইরে যেতে পারি? ডেভিডসনে তো পড়ি, ডেভিডসনের বাইরে তো অন্য কিছু বানা দেখার সুযোগ নেই। আপনারা যেটা করবেন, মনে করেন ডেভিডসনের পয়েন্ট গুলো আপনি আগে লিখবেন। ডেভিডসনে যদি যেটা আছে ওটা আপনি আগে লিখবেন, ওগুলাতে পয়েন্ট বেশি থাকবে। মাঝে মধ্যে হয়তো বা দুই একটা হয়তো স্যাররা আপনাদের ডেপথ অফ নলেজ দেখার জন্য হয়তো একটু, হয়তো ধরেন ডেভিডসনে 3টা আছে, আপনাকে বললো 4টা, আরেকটা পারেন কিনা দেখার জন্য, তখন আপনি ডেভিডসনের বাইরে আপনি যদি ক্লিনিক্যাল আর কিছু পেয়ে থাকেন কোথাও, সেটা আপনি ইয়ে করতে পারেন, বাট ডেভিডসনের গুলো আপনাকে আগে লিখতে হবে। হ্যাঁ, দেখবেন যে ওগুলাতে ডেভিডসনের ওনারা বাইরে তো 0.5, 0.25 দিয়ে, ইউজুয়ালি ডেভিডসনের বাইরে কিছু দিবে না আপনাকে, ইউজুয়ালি দিবে না। ঠিক আছে, আর কিছু ভাইয়া? থ্যাংক ইউ। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি প্রসিড করলাম। হ্যাঁ। প্লিজ। Okay. আচ্ছা, এখানে এই যে দেখেন, এই আপনারা যে কথাটা বলছেন ওগুলো এখানে কিন্তু আছে। হ্যাঁ, ডেভিডসনের বাইরে যদি আপনি কোনো অথেন্টিক নিউ ইনফরমেশন আর রেফারেন্স, যেমন আমাদের হ্যারিসন একটা বই আছে যেটা আমরা আসলে অত ডিটেলস পড়ি না, দুই একটা টপিকস এর জন্য পড়তে বলে। হ্যাঁ, তো ওখানে যদি কোনো আপনি কোনো নিউ ইনফরমেশন পান, বা ধরেন আমাদের জেনেসিস এর লেকচারে বা যে স্যারদের যে কিছু ক্লাস বললাম, ওখানে যদি কোনো নিউ ইনফরমেশন দিয়ে থাকে, সেই জিনিসগুলো আপনি করবেন কি, কারণ ডেভিডসন তো আপডেটেড হয় আমাদের 4 বছর পর পর, এর মধ্যে তো কিছু নিউ ইনফরমেশন গ্যাদার হয়। ওই জিনিসগুলো লিখে ওই ডেভিডসনের টপিকের পাশে দিয়ে দিবেন, লাগায় রাখবেন। বুঝতে পারছেন? তাহলে মানে আপনাদের যদি মনে হয় যে এক্সট্রা কোনো কিছু, দেখা যাবে কি এর বাইরে থেকে কখনোই আপনাদের যে রিকুইজিট বললাম, এর বাইরে থেকে আসলে কোনো কিছু স্যাররা দেয় না, ওনারা ডেভিডসন বেসডই দেয়। দুই একটা যদি মনে করে যে হ্যাঁ একটু দেখি তো আমার ওখানে ক্লাসটা এই ছেলেটা এই মেয়েটা করছে কিনা, এরকম যদি দিয়ে দেয় দ্যাটস সেটার জন্য। বাট ডেভিডসন লিখলে আপনি অবশ্যই অবশ্যই পাশ করে ভালো নাম্বার নিয়েই আসবেন। ঠিক আছে। আচ্ছা,
আর এক্স-রে, সিটি, এমআরআই, পিক্টোরিয়াল এগুলো যদি ডেভিডসনের ছবির নিচে যে ডেসক্রিপশন গুলো আছে আমরা ওগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। স্যাররা পছন্দ করে, হ্যাঁ, ডেভিডসনের গুলা ইউজ করা স্যাররা কিন্তু একটু দেখার চেষ্টা। আপু আমি আর একটু সরি আপনাকে সবাই ডিস্টার্ব করেছি। আমি দেখতে যেটা হচ্ছে কেটে যেগুলো করে সেগুলো হচ্ছে ইনভেসিভ বলছিল আর কি। আর ইন্ডোস্কোপিটা কি আসলে ওটা ইনভেসিভ, ওটা নন ইনভেসিভ মানুষরা বলছে আর কি। এটা আসলে আমার আর একটু ক্লিয়ার করেন তো আপু। ভাইয়া ওটা ইনভেসিভই বলবেন, আপনি নন ইনভেসিভ বলবেন না, ওটা ইনভেসিভ। আপনি দেখেন আমরা কিন্তু পেশেন্টকে ফার্স্টে ইনভেসিভ ইনভেস্টিগেশন গুলো একটু অ্যাভয়েড করি, হ্যাঁ, এন্ডোস্কোপি কোলোনোস্কোপি না করে আমরা সিটি টিটি আগে দেই, তাই না? ঠিক আছে আপু, আমি থ্যাংক ইউ, ঠিক আছে ঠিক আছে আপু, ভাইয়া? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আর এখানে ওগুলো বলা আছে, হ্যাঁ, আমি স্লাইডে এগুলো আমি আপনাদেরকে আগেই বলে আসছি। ইমেজিং গুলা হচ্ছে আমরা একটু মিউট করলে মনে ভালো হয়। ইন্টারনেটে আপনারা অল্টারনেটিভ পিকচার ইমেজিং গুলো একটু দেখবেন, এটা আমি আগে কিওয়ার্ড গুলা বারবার মাথায় রাখবেন যে হাইপো হাইপার কোথায় সাউন্ড বলবো। আছে ওকে আপু, এক্সট্রা সাউন্ড আসছে তো আপু। ভাইয়া এই এক্সট্রা সাউন্ডটা আপনাদের কারো মনে হয় মাইক অন করা, আমার এখানে সাউন্ড নাই। জুলফিকার ভাই থাকলে একটু মিউট করেন। কথা বলার পর জি ম্যাম, থ্যাংক ইউ, আমি করে দিচ্ছি, সমস্যা নেই, কন্টিনিউ করেন। ওকে ঠিক আছে, এখন ক্লিয়ার তো? আচ্ছা, এখন হচ্ছে আপনারা এই যে কিওয়ার্ড যেগুলা সেগুলা ইমেজিং এর ধরেন হাইপো হাইপার, তারপর ডেন্স অর ইন্টেন্স আমরা এমআরআই সিটিতে বলি, এই জিনিসগুলো অনেক সময় মিস হয়ে যায়, হ্যাঁ, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। এই ছোট ছোট জিনিসের মধ্যেও না 0.25 0.125 এরকম করে নাম্বার থাকে, হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। এটাকে করোনাল দিল না স্যাজিটাল দিল না এক্সিয়াল সেকশন দিল, কন্ট্রাস্ট এনহেন্স নাকি নন কন্ট্রাস্ট, অ্যাকিউট নাকি ক্রনিক, লেফট রাইট, এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো। ঠিক আছে, তো মোটামুটি এই জিনিস। এখন আসেন আচ্ছা, এরপরে হচ্ছে আপনি একটা ডিজিজের বিভিন্ন ধরনের পোর্ট অফ এন্ট্রি থাকে, এই জিনিসগুলো আপনি যখন পড়বেন সেই জিনিসগুলো বিভিন্নভাবে একটা ডিজিজ থেকে প্রশ্ন আসতে পারে। স্যারদের মেইনলি পছন্দ হচ্ছে যে ডিজিজ গুলো ধরেন অনেকগুলো কোরিলেশন আছে, অ্যাসোসিয়েশন আছে, যেমন হচ্ছে আইবিডি, আইবিডির অ্যাক্টিভ ডিজিজের অনেক ফাইন্ডিংস, তারপর অ্যাসোসিয়েশন আছে, কমপ্লিকেশনস আছে, এই টাইপের ডিজিজ গুলো, যেমন সার্কোইডোসিস, এটার অনেক ধরনের ফাইন্ডিংস, স্কিনের ফাইন্ডিংস, তারপর হচ্ছে আপনার আই ফাইন্ডিংস, নিউরোলজিক্যাল ফাইন্ডিংস, লিম্বের ফাইন্ডিংস, কমপ্লিকেশনস কি, পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর, এই টাইপের জিনিসপত্র যেই ডিজিজ গুলোতে আছে স্যারদের এই ডিজিজ গুলো খুবই প্রিফারেবল, এবং এসব ডিজিজে যে কোনো ভাবে ওনারা কোয়েশ্চেন দিতে পারে। সো এই জিনিসগুলো আমরা যখন পড়বো পড়ার সময় একটু মাথায় নিয়ে নেব। আচ্ছা, আরেকটা হচ্ছে অবশ্যই আপনারা প্রিপারেশন দুইভাবে নিতে পারেন। আমাদের যেহেতু 10টা স্টেশন আছে, 10টা স্টেশন ওয়াইজ আপনারা নিতে পারেন অর চ্যাপ্টার ওয়াইজ নিতে পারেন। এটার মানে হচ্ছে আপনি হয়তো ভাগ করে ফেললেন এক্স রে কি কি আসতে পারে, একদিন আপনি বা 2 দিন আপনি এক্স রেটা পড়লেন কয়েকদিন, তারপর ইসিজি পড়লেন, আপনি এভাবেও পড়তে পারেন, অথবা চ্যাপ্টার ওয়াইজও পড়তে পারেন যে এই চ্যাপ্টার থেকে এই টপিক গুলো অস্পির জন্য। আমি পার্সোনালি আসলে প্রিপারেশন নিয়েছিলাম স্টেশন ওয়াইজ, যে এক্স রে, ইসিজি, এবিজি এভাবে করে আমি আলাদা আলাদা করে ফেলছিলাম, এবং করে আমি ওই ওয়াইজ প্রিপারেশনটা নিয়েছিলাম। এতে আমার আমার নিজের পার্সোনাল মনে হয়েছে যে আমি পরীক্ষার আগে রিভিশন দিয়ে যেতে আমার জন্য ইজি হয়েছে, যে আমি পরীক্ষার আগে 2 দিনে এক্স রে ইসিজি এগুলা জাস্ট দেখে গেছি। আপনাদের জেনেসিস থেকে এগুলা বলবে, এবং ওখানে যা আছে ওগুলো ইনাফ পরীক্ষার জন্য। আচ্ছা, এরপর হচ্ছে এনি টপিক অ্যান্ড পিকচার ফ্রম ডেভিডসন ইজ ইম্পর্টেন্ট, এটা আমি আগেও বলেছি। আর অবশ্যই যেটা বললাম যে স্পেশাল অ্যাটেনশন দিবেন আপনারা, যে ধরেন 2টা ডিজিজের মধ্যে কোরিলেশন থাকে, অ্যাসোসিয়েশন থাকে, ওই 2টা ডিজিজ কিন্তু মিলায় অনেক সময় দেখা যায় যে 2টা ছবি বা 2টা রেডিওলজি দিয়ে কোয়েশ্চেন দিয়ে দেয়, যেমন ব্রঙ্কাইটিসের সাথে লাং অ্যাবসেস অর সেরিব্রাল অ্যাবসেস থাকতে পারে, কোয়ার্টেশন অফ অ্যাওর্টার সাথে থাকতে পারে সাবআরাকনয়েড হেমোরেজ, এরকম করে আপনাদেরকে দিতে পারে। আচ্ছা, যেমন এখানে এখন আমি হচ্ছে স্টেশন ওয়াইজ যেভাবে আমি আমার
সিলেবাসটা তৈরি করছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করেছি। এটা মনে হয় আমি রিডিং না পড়লেও হবে নাকি, আপনারা দেখে নিবেন নাকি? তাহলে তো আপনাদের সময় নষ্ট হবে, নাকি বলে যাব? আপু দেখে নেবো, বলা লাগবে না মনে হয়। মানে যেমন ইসিজি, এক্স রে, কার্ডিয়াক, রেসপিরেটরি, অ্যাবডোমেন, এরকম স্কাল, রিউমাটোলজি, হ্যাঁ। তারপর নিউরো ইমেজিং, ব্রেন, স্পাইন কিভাবে আসতে পারে, এবিজি কি কি আসতে পারে, সিটি, অ্যাবডোমেন, এর ফুল ডেভিডসন বেস করে আমি আমার যে প্রিপারেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, আহ, দেখে যদি- নেওয়ার মতো আসলে আমাদের অনেক সময় অনেকেরই সময় হয় না। যিনি বলেছেন উনি হয়তো সারাদিন বরং পড়াশোনাই করেন। হ্যাঁ, তাহলে ভাই আমাদের আমি একবার করে রিডিং দিয়ে যাই, পড়াশোনা- আপনাদের কানে থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যিনি আচ্ছা। বলেছেন ওনার সাথে আমাদের হয়তো অনেকেরই মিলবে না। ভাইয়া ওকে, আমি তাহলে বলে যাই, আমার সমস্যা নেই। যেমন ধরেন ইসিজি, হ্যাঁ, ইসিজির ক্ষেত্রে আম, এক দুই সেশন পরপরই কিন্তু এমআইটা আসে, হ্যাঁ। যেমন গত জানুয়ারিতে এমআই আসছে, ইনফিরিয়র এমআই, এবার আসেনি, সামনের বারের জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট এমআই। এমআই আপনার এনি টাইপ অফ এমআই, এমআইটা আসলে কখনো সিঙ্গেল আসবে না। হার্ট ব্লক থাকতে পারে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকতে পারে, ইনফিরিয়র এমআই থাকলে অবশ্যই পোস্টেরিয়র এক্সটেনশন আর আরভি ইনফ্রাকশন থাকতে পারে, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যারিথমিয়া। অ্যাকচুয়ালি এবারে দুটা যে ইসিজি আসছে, হাইপোক্যালেমিয়া, ডেক্সট্রোকার্ডিয়া। সো নেক্সট বারের জন্য আসলে ইসিজি বাকি যেগুলো কনভেনশনাল ইসিজি আমরা পড়ি সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। যেমন অ্যারিথমিয়া অবশ্যই ইম্পর্টেন্ট। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আমি লিখেছি, বাট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আসলে সিঙ্গেল দেওয়ার কথা না, হ্যাঁ, এমআই এর সাথেই চলে আসবে। ভিটি গতবার এসেছিল, এসভিটি তার আগের বার এসেছিল, ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম কিন্তু তারও এক দুই সেশন আগে আসছিল, হার্ট ব্লক যে কোনো টাইপের, মোবিস টাইপ টু হার্ট ব্লক, মোবিস টাইপ 1 হার্ট ব্লক ছিল গতবার আমাদের ইনফেরিয়র এমআই এর সাথে। তারপর হচ্ছে অ্যাকিউট পেরিকার্ডাইটিস অর পেরিকার্ডিয়াল টেম্পোনেড আসতে পারে, পালমোনারি এম্বোলিজম খুবই ইম্পর্ট্যান্ট একটা ইসিজি। হাইপোথার্মিয়াটা অনেকদিন ধরে আমরা শুনতেছি, দিয়ে দিতে পারে, হ্যাঁ। হাইপো আর হাইপার ক্যালেমিয়া, ডেক্সট্রোকার্ডিয়া, এইচওসিএম এর ইসিজি, এলভিএইচ আর আরভিএইচ স্ট্রেন দুইটাই একবার একবার করে বিসিপিএস এ আসছে পরীক্ষায়, সো এগুলো খুবই ইম্পর্টেন্ট। ডিগক্সিং টক্সিসিটিটাও আমরা অনেকদিন ধরে শুনতেছি, এখনো রিসেন্ট মনে হয় না আসছে, ইম্পর্টেন্ট আমাদের, হ্যাঁ। আর এরপরে কিছু আছে ব্রুগার্ডা, লং কিউটি, টর্সাডিস ডিপয়েন্টিস, এই জিনিসগুলো আপনারা একটু দেখে রাখবেন, যদি খুব কঠিন করতে চাই ইসিজি এগুলো দিয়ে দিতে পারে, ঠিক আছে। এই জন্য আমি লিস্টের সবচেয়ে লাস্টে রাখছিলাম, বাট প্রথম দিকে যেগুলো বললাম এগুলো এগুলো অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। এর বাইরে আসলে ইসিজি আসার চান্স একটু কম, আম, মনে হয় না আসার কথা। তাও জেনেসিস এর ক্লাস হবে, আপনাদেরকে আরো ভালো বলবে, বাট এটা আমি আমার জন্য প্রিপেয়ার করছিলাম যে এগুলা ইসিজি আমি অবশ্যই পড়ে যাব। এবং আল্লাহর রহমতে এখান থেকে আমার কমন পড়ছে ইসিজি, যে 4বার আমি পরীক্ষা দিছি 4বারই কমন পড়ছে। আচ্ছা, এরপর হচ্ছে এক্স রে। এক্স রেটা ওই যে আমি আপনাদের প্রথমে ভাগ করছি যে কিভাবে আসতে পারে, তার এর মধ্যে হচ্ছে ধরেন কার্ডিয়াক এক্স রে। কার্ডিয়াক এক্সরে আমাদের থাকতে পারে, প্রায়ই দেয় ওনারা কার্ডিয়াক এক্সরে। জানুয়ারি 24-এ আসছে কার্ডিয়াক এক্সরে, তার আগেও মনে হয় এক দুই সেশন আগে আসছে। তো মাল্টিপল ভালভুলার হার্ট ডিজিজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভালভ রিপ্লেসমেন্টের এক্সরে আপনারা দেখবেন যে মাইট্রাল নাকি অ্যাওর্টিক ভালভ, এখানে স্টার্নোটমি সুচারটা অনেকের মিস হয়ে যায়, অনেক সময় কার্ডিও মেগালি থাকে সেটাও মিস হয়ে যায়। তারপর পেরিকার্ডিয়াল ইফিউশন, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, ক্লাসিফিকেশনের এক্সরে, এই জিনিসগুলো যেহেতু ডেভিডসনে আছে এগুলার ছবি, তার মানে এগুলো অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট। অ্যাওর্টিক অ্যানিউরিজম, ডিসেকশন, পালমোনারি হাইপারটেনশনের কিন্তু একটা এক্সরে ডেভিডসনে আছে, এটা দিয়ে দিতে পারে রেসপিরেটরি চ্যাপ্টারে, হ্যাঁ। এটা কিন্তু আপনাদের কার্ডিওলজির মধ্যে আপনি পাবেন না, সো এটা রেসপিরেটরি চ্যাপ্টারে যে পালমোনারি হাইপারটেনশনের এক্সরে আছে এটা করবেন, কারণ পালমোনারি হাইপারটেনশনের এক্সরে বর্ণনা আবার পালমোনারি হাইপারটেনশনের থিওরির মধ্যে দেওয়া আছে। সো যেহেতু ডেভিডসনে আছে এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর অ্যাকিউট পালমোনারি ইডিমার একটা এক্সরে আছে হচ্ছে আমাদের কার্ডিওলজির প্রথম দিকে। তারপর হচ্ছে এএসডি, এএসডির এক্সরেটাও ইম্পর্টেন্ট, কারণ এটার বর্ণনা ডিভিশনে দেওয়া আছে, সো এটা দিয়ে দিতে পারে স্যাররা। তো মোটামুটি কার্ডিয়াক রিলেটেড এক্সরে হচ্ছে এগুলাই, মনে হয় না এর চেয়ে বাইরে দরকার। রেসপিরেটরি থেকে আপনারা পড়বেন হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা মাস্ট, এটা স্যারদের খুবই হট ফেভারিট, ওনারা পরপর 3 সেশন ব্রঙ্কিয়াল কার্সিনোমার এক্সরে দিচ্ছে। জানুয়ারি 23-এ, জুলাই 23-এ, জানুয়ারি 24-এ, জুলাই 24-এ, 3 সেশনে 3 ভাবে ব্রঙ্কিয়াল কার্সিনোমার এক্সরে দিচ্ছে, স্যারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটু আগে বললাম না যে যেসব ডিজিজে ধরেন অ্যাসোসিয়েশন, কমপ্লিকেশন, বিভিন্ন কোয়েশ্চেন বানানো যায় অনেক টাইপের, সেই ডিজিজগুলো তাদের কাছে খুবই মানে পছন্দের। তো ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে অনেকভাবে আমাদের কোয়েশ্চেন করা যায়, সো এটা স্যারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অ্যাসপারজিলোমার,
ইউজুয়ালি আমরা সিটি দেখে থাকি, বাট অ্যাসপারজিলোমার এক্সরে খুবই ইম্পর্টেন্ট। এবার কিন্তু অ্যাসপারজিলোমার এক্সরে আসছে, সিঙ্গেল স্টেশন ছিল, পুরো 10 নম্বরের কোয়েশ্চেন ছিল অ্যাসপারজিলোমার এক্সরে। এখানেও অনেক কোয়েশ্চেন বানানো যায়, সো স্যারদের কাছে এটা পছন্দের। ব্রঙ্কিওক্টাসিসটা, ডিপিএলডিটা ইউজুয়ালি একটু আনকমন, কিন্তু দেখে যাবে। এগুলা সাধারণত সিটি চেস্টে আমরা ভালো করে পাই, কিন্তু ডিপিএলডির কিন্তু একটা চেস্ট এক্সরে ডেভিডসনের ছবি আছে, হ্যাঁ, যেটার বললাম যে যেটার ছবি ডেভিডসনে আছে সেটা ইম্পর্টেন্ট, সো এটা আপনি দেখে যাবেন। সার্কোইডোসিস কতগুলা স্টার দিবেন আপনারাই জানেন, সার্কোইডোসিস খুবই 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 ইম্পর্টেন্ট। সার্কোইডোসিস কয়েকবারই রিটেনে আসছে, একবার 3-4 সেশন আগে ইয়েতেও আসছে, অস্পিতে আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট, নেক্সট বারের জন্য চলে আসতে পারে। নিউমোসিস্টিস জিরো বেসি, এটা হচ্ছে আপনাদের এইচআইভি চ্যাপ্টার থেকে, ওখানে এটার এক্সট্রা ছবি আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইচআইভি কিন্তু এখন একটা মানে হাইট টপিক, হ্যাঁ, এটা দেখবেন। কোলাপস, ফাইব্রোসিস, কনসলিডেশন, মিডল লোব নিউমোনিয়া, এগুলো সবগুলারই এক্সরে হচ্ছে আপনার রেসপিরেটরি চ্যাপ্টারে আছে, সো এগুলো আপনারা দেখবেন। এগুলার কোলাপসের যে এক্সরেটা আছে রেসপিরেটরি চ্যাপ্টারে, এই এক্সরেটা কিন্তু আমাদের পরীক্ষায় আসছিল, হ্যাঁ, এই এক্সরেটাই পরীক্ষায় ছিল। সো ডেভিডসনের ছবিগুলো আসলে ইম্পর্টেন্ট। এনি ক্যাভিটারি লেশনের ডিডি, আমাদের ডেভিডসনের একটা ডায়াগ্রামেটিক ছবি আছে, ওখানে ক্যাভিটারি লেশন, মিলিয়ারি টিবি, হ্যাঁ, মিলিয়ারি শ্যাডো, এগুলার কিন্তু ডিডি, হ্যাঁ, ডিফারেন্সিয়ালস দেওয়া আছে, ওইগুলো পড়ে ফেলবেন। ওগুলো পড়ে ফেললে আপনার কি হবে, আপনি তো হয়তো ছবি দেখলেন ক্যাভিটারি লেশন, হঠাৎ করে মাথায় আসলো না ডিফারেন্সিয়ালস কি, ওগুলা পড়লে দেখা যাবে কি আপনার মাথায় চলে আসবে। সো ওই ছবিটা খুব ইম্পর্টেন্ট, রেসপিরেটরি চ্যাপ্টারে আছে। লাং অ্যাবসেস আর লিভার অ্যাবসেসটাও হচ্ছে অনেক সময় এক্সরে দিয়ে দিতে পারে, যে সাবডায়াফ্রামেটিক একটা অ্যাবসেস আছে, এটা এক্সরেটা দিয়ে দিতে পারে। সো এগুলাই মোটামুটি চেস্টের যদি এক্সরে চিন্তা করি। অ্যাবডোমেনের ক্ষেত্রে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে বেরিয়াম এক্সরে, এবার অ্যাকালেশিয়া আসছে, সিয়া স্টমাক দিতে পারে, সিএ কোলন, আলসারেটিভ কোলাইটিস খুবই ইম্পর্টেন্ট, সিএ কোলন আর আলসারেটিভ কোলাইটিস। সিএ কোলন 2-3 সেশন আগে আসছে এক্সরে, বেরিয়াম এক্সরে। টক্সিক মেগাকোলন খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা থেকে আইবিডি তে ঢুকে যেতে পারে। প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন, নেফ্রোক্যালসিনোসিস এবারই আসছে। তো অ্যাবডোমিনাল এক্সরে এগুলাই মোরলেস। আচ্ছা, এরপর আমরা যদি যাই স্কালে হচ্ছে থ্যালাসেমিয়া, মাল্টিপল মায়োলোমা খুব ইম্পর্টেন্ট, প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম খুব ইম্পর্টেন্ট, অ্যাক্রোমেগালি ইম্পর্টেন্ট। রিউমাটোলজির ক্ষেত্রে গাউটের যেহেতু ছবি দেওয়া আছে, অবশ্যই 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 ইম্পর্টেন্ট, এবং গাউটও হচ্ছে আপনার অনেক প্রশ্ন করা যায় এটা থেকে, হ্যাঁ, সো গাউটটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের ছবি আছে, করতে হবে। অস্টিওপোরোসিস, অ্যাভাস্কুলার নেক্রোসিস স্যারদের খুবই পছন্দের। রিকেটস এর ছবি, রিকেটস অস্টিওমেলাসিয়া তো আসছেই, লুজার জোনের ছবি দিয়ে 3-4 সেশন আগেই পরীক্ষায় আসছে। শার্কট আর্থ্রোপ্যাথির ছবি আছে, এটা পড়বেন। আর পরস্টিরিজের একটা ছবি আছে, এটা একটু দেখবেন, যে স্পাইনের যদি দিয়ে থাকে, ইউজুয়ালি এত ইম্পর্টেন্ট না, বাট দেখে রাখলেন, কারণ টিভি তো, যদি কোনো স্যারের মনে হলে দেখি তো একটা কমন জিনিস দিয়ে ওরা কি লিখে দিতে পারে। আচ্ছা, আদার্স এর মধ্যে হচ্ছে শর্ট, ফোর্থ আর ফিফথ মেটাকার্পাল, এটা আমাদের গতবারই আসছিল। তারপর হচ্ছে হেমোফিলিয়ার নিয়ে এক্সরে, আর হচ্ছে এখানে দিয়ে দিছে যে রেনোগ্রামটা একটু দেখেন, ছবি আছে আমাদের, হ্যাঁ, ইয়েতে ডিভিশনে যেহেতু ছবি আছে, এটা একটু দেখে রাখেন। তো মোরলেস এটাই হচ্ছে এক্সরে, আমি যেটা গুছাইছিলাম আমার নিজের জন্য। আচ্ছা, এরপর হচ্ছে নিউরোইমেজিং, যদি ব্রেইনে চিন্তা করি, স্ট্রোক, সাবআরাকনয়েড হেমোরেজ, তারপর সাবডুরাল আর এক্সট্রাডুরাল হেমাটোমা, ক্যালসিফিকেশন এনি কাইন্ড অফ, টিউবারাস স্ক্লেরোসিস, স্ট্রুস ওয়েবার সিনড্রোম, অ্যাবসেস, টিউবারকুলোমা, টক্সোপ্লাজমা, তারপর হচ্ছে মেটাস্টাসিস, এনি কাইন্ড অফ মেটাস্টাসিস। মেটাস্টাসিসটা হচ্ছে অনেক সময় এরকম দিয়ে দিতে পারে, চেস্টের একটা এক্সরে দিল, একটা কার্সিনোমা আছে, আর ব্রেইনে একটা মেটাস্টাসিসের ছবি দিয়ে দিল, এখান থেকে ব্রঙ্কিয়াল কার্সিনোমা রিলেটেড প্রশ্ন দিয়ে দিল আপনাকে, এরকম করতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে অথবা ব্রঙ্কিয়াক্টাসিসের একটা এক্সরে দিল বা সিটি দিল, সাথে ব্রেন অ্যাবসেসের একটা ছবি। ঠিক আছে, তারপর হচ্ছে ধরেন নিউমোসিস্টিসের একটা এক্সরে দিয়ে টক্সোপ্লাজমার একটা ছবি, ওখান থেকে এইচআইভি রিলেটেড প্রশ্ন। তো এই টাইপের, যেহেতু টক্সোপ্লাজমা আমাদের গতবার রিটেনে আসছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। আবার টিউবারকুলোমা ডিডি হিসেবে টক্সোপ্লাজমা, অ্যাবসেস, মেটাস্টাসিস এগুলো ইম্পর্টেন্ট, সো এগুলো আমি একসাথে রাখছিলাম যে একসাথে পড়ার জন্য। আচ্ছা, এরপর হচ্ছে সিপি অ্যাঙ্গেল টিউমার, এটা কয়েকবারই মনে হয় এমডি তে আসছে, হ্যাঁ, সো এটা স্যাররা যদি মন চায় দিয়ে দিতে পারে, আমাদের ডেভিশনাল ছবি আছে সিপি অ্যাঙ্গেল টিউমারের। পিটুইটারি টিউমার খুবই ইম্পর্টেন্ট, আমাদের গতবারই আসছে পিটুইটারি অ্যাডিনোমা। আর হচ্ছে পন্টাইন, এক্সট্রা পন্টাইন ডিমাইলিনেশন, কয়েক সেশন আগেই ইয়েতে আসছে, বিসিপিএস এর প্রশ্নে আসছে। আচ্ছা, এবার হচ্ছে স্পাইন,
সেটাতে ক্ষেত্রে হচ্ছে আপনার স্পাইনে হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস আপনার ব্রেনেও দিতে পারে, হ্যাঁ। মাল্টিপল স্ক্লেরোসিস, তারপরে হচ্ছে এনএমও, সিরিংস, খুব ইম্পর্টেন্ট স্যারদের পছন্দের। পটসের ছবি স্পাইনের এমআরআই একটা আছে হচ্ছে ডেভিডসনে, এটা একটু দেখে রাখেন। আর হচ্ছে মাল্টিপল মায়োমা। আর হচ্ছে যদি নতুন কিছু দিতে চাই, যেহেতু ওনারা একবার ফাইব্রোস্ক্যান দিল, একবার দিল হচ্ছে স্পাইরোমেট্রি, তো এমআরএ, এমআরভি আর এভিএম এর কোনো সিটি যদি পান, কন্ট্রাস্ট নন কন্ট্রাস্ট দুটো একটু দেখে রাখেন। এভিএমটা মোস্ট প্রবাবলি এমডি তে 1-2 সেশন আগে মনে হয় দিচ্ছে, তো স্যাররা দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো নিউরো ইমেজিং কিন্তু আমাদের এবার একটা নিউরো ইমেজিংও আসেনি, সো নেক্সট বারের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে নিউরো ইমেজিং, আপনারা এটা একটু দেখবেন। আর অবশ্যই ছবি নেট থেকে দেখার চেষ্টা করবেন, ডেভিডসনের ছবির পাশাপাশি জলিল স্যারের বইয়েও কিছু ছবি আছে, ওগুলো আপনারা দেখতে পারেন। এবিজি তো একটা কনভেনশনাল যে মেটাবলিক অ্যাসিডোসিস, আলকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস আর অ্যাসিড ইউজুয়ালি মিক্স টাইপটাই দিয়ে থাকে স্যাররা, হ্যাঁ। ওনারা সিঙ্গেল ডায়াগনোসিস কখনো দেয় না। আর রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, এবার রেনাল টিউবুলার অ্যাসিডোসিস আসছে। এবিজিটাও হচ্ছে গতবার হচ্ছে প্যারাকয়েড পয়জনিং এর সাথে মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস মিলায় একটা স্যাররা কিন্তু নতুন ভাবে সিনারিও, আমরা যেরকম কনভেনশনাল সিনারিও দেখি ওরকম করে দেয় না, নতুন ভাবে একটা সিনারিও তৈরি করে দিয়েছিল পিক্টোরিয়ালের সাথে। আর এবার যেটা করছে, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এর একটা সিনারিও ছিল, কিন্তু ওনারা সিনারিও রিলেটেড কোনো কোয়েশ্চেন আমাদেরকে দেয় নাই, ডিজিজ রিলেটেড দিয়েছে। আমি এটার এক্সাম্পল এনেছি আপনাদের জন্য, আমি দেখাবো। এরপর আসা হচ্ছে সিটি অ্যাবডোমেন। একটু আগে আমি কিন্তু বলছি যে স্যাররা কিন্তু অল্টারনেটিভ ওয়েতে সিটি অ্যাবডোমেনটা দেয়, যেহেতু আমাদের ডেভিডসনের সিটি অ্যাবডোমেনের কিছু ছবি আছে, সো ওই ছবিগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি গ্যাস্ট্রো থেকে শুরু করি, ক্রনিক ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস, কার্সিনোমা প্যানক্রিয়াস, প্যানক্রিয়াটিক সিউডোসিস, প্যানক্রিয়াটিক নেক্রোসিস, সবগুলারই ছবি আছে। এগুলার নিচে কিন্তু বর্ণনাও দেওয়া আছে, সো এই জিনিসগুলো আমরা একটু ডেভিডসন থেকে দেখবো, ছবিতে যা আছে তাই। আর সাথে হচ্ছে এইচসিসির সিটি অ্যাবডোমেন আছে, লিভার মেটসেরও সিটি আছে, হাইড্রাটিক সিস্টে আছে, লিভার অ্যাবসেস, ফিওক্রোমোসাইটোমা, এডিপিকেডি, আরসিসি, অ্যাড্রেনাল অ্যাডিনোমা, যেটা এবার আমাদের আসছে কোন সিনড্রোমে, এমফাইসিমেটাস পাইলোনেফ্রাইটিস, এটা একটু দেখবেন, যেহেতু এটা নিয়ে ডেভিডসনের 4-5 লাইন লেখা আছে, এটা একটু দেখবেন। সোয়াসেপসিস স্যারদের খুবই 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 পছন্দের। 23শে জানুয়ারিতে আসছে, তার 1-2 সেশন আগে আসছে, তারও 1-2 সেশন আগে আসছে, মানে সোয়াসেপসিস স্যারদের খুবই পছন্দের, সো এটা অবশ্যই অবশ্যই একটু দেখবেন। আর কার্সিনোমা প্যানক্রিয়াসের ছবিটা একটু দেখবেন, এটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা যেহেতু একটা মানে মানুষের ছবি দিয়ে অনেক টাইপের প্রশ্ন করা যায় এটা থেকে, সো এটা একটু দেখবেন। আচ্ছা, সিটি চেস্ট হচ্ছে ওই যে কনভেনশনাল যেগুলো, ডিপিএলডি, ব্রঙ্কিওলটেসিস, সাথে অ্যাসপারজিলোমাটা একটু দেখেন। আর একটু সিটিপি এটা দেখে রাখেন, পালমোনারি এম্বোলিজমের আর অ্যাওরটিক ডিসেকশনের ওখানেও একটা সিটি চেস্ট আছে, হ্যাঁ। ডেভিডসনের মধ্যে ছবি আছে। যেহেতু অ্যাওরটিক ডিসেকশন একবার আমাদের আইইতে আসছে, কয়েক সেশন আগে রিটেনে আসছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা দিয়ে দিতে পারে, সো এটা একটু দেখবেন। তো সিটি চেস্ট এর বাইরে আসলে ডেভিডসনে তেমন কিছু দেওয়া নেই, দরকারও নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এমআরসিপি, এআরসিপি ওখানে কয়েকটা ছবি দেওয়া আছে ডেভিডসন, সো ওটা দেখবেন। পিপিসি পিএসসি ছবি তো দেওয়াই আছে। আর প্যানক্রিয়াটিক স্টোন বা কার্সিনোমার ক্ষেত্রেও কিন্তু দিয়ে দিতে পারে। আচ্ছা, এন্ডোস্কোপি কোলোনোস্কোপির ক্ষেত্রে যেমন ডেভিডসনে আছে ব্যারেটস ইসোফেগাস, জার, তারপর হচ্ছে আলসারেটিভ কোলাইটিস, ক্রোনস ডিজিজ, সিএস স্টমাক, ছবি দেওয়া, হ্যাঁ। এটা একটু দেখে রাখেন যে আর্লি কার্সিনোমা অফ স্টমাকের একটা ছবি, যেটা 24 ডেভিডসনে নতুন দিছে, তো সে কারণে এটা কিন্তু দিয়ে দিতে পারে পরীক্ষায়, হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন। সিএ কোলন, তারপর হচ্ছে আলসারেটিভ কোলাইটিসের ওখানে সুডো পলিপের একটা ছবি আছে, হ্যাঁ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, দিতে পারে। তো দেখেন, সুডোমেমব্রেনাস কোলাইটিস খুবই ইম্পর্টেন্ট, স্যারদের খুব পছন্দের। আর হচ্ছে ইসোফেজিয়াল ভ্যারিক্স, ভ্যারিক্স আমাদের এবারই আসছে। এর বাইরে আসলে তেমন কিছু নাই। পেডিগ্রির ক্ষেত্রে হচ্ছে আপনার অটোজোমাল ডমিনেন্ট রিসেসিভ, এক্স-লিঙ্ক ডমিনেন্ট রিসেসিভ, মাইটোকন্ড্রিয়াল, এগুলার ক্যারেক্টারিস্টিক্স আর একটু এক্সাম্পল গুলা ধরেন ছটা ছটা করে এক্সাম্পল একটু মনে রাখবেন। পেডিগ্রি একবারই আসছিল, এজন্য এটা আসলে সিলেবাসে ঢুকে গেছে, যে যেহেতু একবার দিছে দিয়ে দিতে পারে। স্পাইরোমেট্রি স্যাররা এবার দিল, একটা ব্রঙ্কিয়াল অ্যাজমার স্পাইরোমেট্রি ছিল। তো সেক্ষেত্রে আপনাদের স্পাইরোমেট্রির ক্ষেত্রে অবস্ট্রাকটিভ না রেস্ট্রিকটিভ, রিভার্সিবল না ইরিভার্সিবল, এই জিনিসটা আমাদের লাগবে, হ্যাঁ, এটা একটু দেখবেন, যেহেতু এবার আসছে। আর ডাটা ইন্টারপ্রিটেশন তো আমি আগেও বলেছি, এনি সিনারিও, যে কোনো সিনারিও দিয়ে আপনাদের ডাটা ইন্টারপ্রিটেশন দিয়ে দিতে পারে, হ্যাঁ। এটা আসলে
রিটেন টাইপের। গতবার আমাদের একেআই দিয়ে একটা সিনারিও ছিল, তার আগে একবার দিল টিউমার লাইসিস সিনড্রোম। মানে রিটেনের যে টপিকগুলো, ওই টপিকগুলো দিয়ে কিন্তু সিনারিও দিয়ে দিতে পারে। ওই কোয়েশ্চেন গুলাও থেকে রিটেন বেসড, কি ইনভেস্টিগেশন করবা, কি ট্রিটমেন্ট দিবা। ঠিক আছে, ট্রিটমেন্ট আসলে পুরাটা চায় না, প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট এভাবে করে বলে, অপশন বা প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট। আচ্ছা, পেরিফেরাল ব্লাড ফিল্ম একটু দেখবেন, কারণ কিছু কিছু ছবি যেহেতু ডেভিশনে দেওয়া আছে, যেমন হচ্ছে সিকল সেল ডিজিজ, গ্লুকোজ 6 ফসফেট ডেফিসিয়েন্সি, ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, হিমোগ্লোবিন আর প্রোটিন ইলেকট্রোফোরেসিস, এটা ৮০ করে এখন আসে নাই, বাট খুবই ইম্পর্টেন্ট, এটা একটু দেখবেন। থ্যালাসেমিয়া, সিকল সেল, অথবা হচ্ছে মাল্টিপল মায়োলোমা বা ওয়েলডারস্ট্রম ম্যাক্রোগ্লোবিউলিনিমিয়া, যেহেতু এটা গতবার রিটেনে আসছে, একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর মাল্টিপল মায়োলোমা তো যে কোনো জায়গার জন্য ইম্পর্টেন্ট, যে কোনো জায়গায় এটাকে ফিট করা যায়। আচ্ছা, ফান্ডোস্কোপি সাধারণত যেহেতু আমাদের শর্ট কেস থাকে, হ্যাঁ, সাধারণত স্যাররা যেটা করে যে ধরেন শর্ট কেস যেগুলো দেওয়া হয়, ওই জিনিসগুলো একদম অবভিয়াস যেগুলো, সেগুলো আসলে অ্যাভয়েড করে। তাও আমরা একটু জেনে থাকবো, হ্যাঁ, যে অপটিক অ্যাট্রোফিটা বর্ণনাটা কি দিব। সিআরবিও, সিআরও যেহেতু ছবি ডেভিডসনে আছে, এটা একটু দেখবো। আর ডায়াবেটিস, হাইপারটেনসিভ, রেটিনোপ্যাথি, এটা আসলে আপনারা পারবেন, যেহেতু শর্ট কেস আপনারা প্র্যাকটিস করেন, এটা ইনশাল্লাহ পেরে যাবেন। আর পিক্টোরিয়াল, পিক্টোরিয়াল আমি আগেও বলছি, ডেভিডসনের প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো কিছু পিক্টোরিয়াল দিতে পারে। এবং এই পিক্টোরিয়াল গুলা আপনাদের ওই প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমে যে কিছু থাকে না, যে 1 2 3 4 করে কিছু ছবি টবি দেওয়া থাকে, ওখান থেকেও তুলে দিতে পারে। সো এইটা খুবই ইম্পর্টেন্ট, পিক্টোরিয়ালের সাথে কোরিলেট করে অনেক কিছু দিতে পারে। সো ডেভিডসন যখনই আপনি কোনো চ্যাপ্টার পড়তেছেন, পিক্টোরিয়ালটা একটু মাথায় নিবেন, আচ্ছা এটা কিসের ছবি, দেখি তো ওটা কিসের ছবি, জাস্ট এটা একটু মেমোরাইজ করলেই হবে, কারণ টপিক তো আপনি পড়তেছেনই, ছবিটা একটু মাথায় রাখবেন। আর ওই যে যাই পড়বেন সব ডেভিডসন থেকে পড়বেন, ডেভিডসন থেকে অ্যান্সার আসবে, ডেভিডসন থেকেই প্রশ্ন হবে। অন্য আসলে হাবিজাবি বইপত্র পড়ে লাভ নাই, প্রশ্ন আসে ডেভিডসন থেকে। আপনি কিছু জলিল স্যারের বই বা আরো কিছু যে বই আছে, ওগুলো আপনারা জাস্ট প্র্যাকটিসের জন্য রাখতে পারেন, যে আমি এই টপিকটা পড়লাম, দেখি তো সিনারিওটা ধরতে পারি কিনা, ওভাবে করে প্র্যাকটিসের জন্য রাখতে পারেন। আচ্ছা, কাউন্সেলিং, কাউন্সেলিং নিয়ে আসলে আমি কি বলবো, যে কোনো ডিজিজ আপনাদেরকে দিতে পারে উইথ মেনশন পয়েন্টস। হ্যাঁ, যে কোনো ডিজিজ দিয়ে দিতে পারে, যেটা ধরেন যেটা নিয়ে আপনি একটু বলতে পারবেন, সেই ডিজিজটা দিয়ে দিবে। যেমন আমি যেবার প্রথমবার দিলাম পরীক্ষা, দিল হচ্ছে অস্টিওপোরোসিসের রিস্ক ফ্যাক্টর অ্যান্ড ফার্মাকোলজিক্যাল নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, এই টপিকের উপরে আমাকে কাউন্সিলিং করতে হবে। তারপর আবার দিল হচ্ছে একটা সিকেডি পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, তার ইএসআরডি ডেভেলপ করছে, এখন সে ডায়ালিসিস নিবে, তাকে মেরিটস, ডিমেরিটস, প্রি রিকুইজিট এবং এটার প্রসিডিউর সব এটা সম্পর্কে তুমি তাকে কাউন্সিলিং করো। তারপরের বার দিল যে রেডিও অ্যাক্টিভ আয়োডিন ইয়ে করবে, ওটার রিলেটেড কমপ্লিকেশনস, তারপর হচ্ছে প্রসিডিউর, কি কি প্রি রিকুইজিট প্রিকশন, ওটা নিয়ে। আর এবার তো দিল হচ্ছে আর উইথ প্রেগনেন্সি, সাথে হচ্ছে গিয়ে সে তার এটার আউটকাম কি, তার প্রিভিয়াস কি ম্যানেজমেন্ট নিতে হবে, পরবর্তীতে কি করতে হবে, কি ওষুধ খেতে হবে, এই টাইপের কাউন্সিলিং। সো ওনারা কাউন্সিলিং আপনাদের যে ডিজিজটা দিবে, কোনো আননোন ডিজিজ আপনাকে কাউন্সিলিং এ দিবে না, কিন্তু জিনিসটা কি, আপনাকে প্রিপেয়ার থাকতে হবে ওই ডিজিজটা সম্পর্কে কথা বলার জন্য। যেমন আমরা ডিজিজ গুলো জানি এটাতে কি হচ্ছে না হচ্ছে, বাট যখন বলতে যাই না, মানে আমরা যেহেতু সবসময় ইংলিশে প্রেফার করি বা ইংলিশে পড়ি, বাংলা কথাগুলো কিন্তু ইউজুয়ালি মুখে আসে না, হ্যাঁ, কাউন্সিলিং এ। তো কিছু কিছু জিনিস আপনি মেডিকেল টার্ম, কিছু কিছু আপনি ইংলিশ ইউজ করতে পারবেন, কারণ সব মেডিকেল টার্ম তো আপনি বাংলা করতে পারবেন না। সো ওই জিনিসগুলো আপনি ইংলিশ ইউজ করবেন, মেডিকেল টার্মের মতো ইউজ করবেন, আর বাকি জিনিসগুলো একটু বাংলায় বলার প্র্যাকটিস করতে পারে। এটার জন্য আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আপনি চেষ্টা করবেন যে একটা ডিজিজকে আপনি তার প্যাথোফিজিওলজি কি, কারণ আপনার কাছে একটা পেশেন্ট যখন আসবে, আপনি কি করেন সেই জিনিসটাই আপনি কাউন্সিলিং এ করবেন, যে হ্যাঁ আপনার এই ডিজিজ হয়েছে, এই ডিজিজটা সম্পর্কে কি আপনি জানেন কি না, এই ডিজিজটা এই এই প্যাথোফিজিওলজি, এই এই জিনিসটা এভাবে এভাবে হচ্ছে ডিজিজটা, এটার এই এই সাইন, এই এই সিমটম, এটা এই কারণে হতে পারে, ইটিওলজিটা, এটার জন্য আমরা কিছু পরীক্ষা করব, ইনভেস্টিগেশনস গুলা, কি কি ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্টের সাইড ইফেক্ট, অবশ্যই অবশ্যই মেরিটস ডিমেরিটস আমরা জানি, এটা হচ্ছে ইথিক্যাল ইয়ে যে আমাকে পেশেন্টকে বলতে হবে। সো ওটাই আমি আসলে কাউন্সিলিং এ বলবো, যে সাইড ইফেক্টস এন্ড ট্রিটমেন্ট, কমপ্লিকেশন কি কি হতে পারে, ট্রিটমেন্ট না করলে কি কি কমপ্লিকেশন হতে পারে, কিভাবে ফলো আপ করবেন, আর এটার যদি কোনো প্রেগনেন্সি আউটকাম থাকে, ডেফিনেটলি ওই ডিজিজ গুলো ইম্পর্টেন্ট। প্রেগনেন্সি আউটকামের জন্য আমি বলবো আপনারা একটু ম্যাটার্নাল মেডিসিনটা দেখেন, হ্যাঁ, ওখানে কিন্তু ভালোভাবে প্রেগনেন্সি রিলেটেড জিনিসগুলো দেওয়া আছে। যেমন আমাদের এবার যখন রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে কাউন্সিলিংটা আসছে,
ওটা অ্যাকচুয়ালি ম্যাটার্নাল মেডিসিনে যে রিউমেটয়েড আর্থ্রাইটিস দেওয়া আছে ওই রিলেটেড টপিক গুলাই ছিল, মানে কোয়েশ্চেন গুলা ছিল যে এই টপিক রিলেটেড তোমাকে বলতে হবে। হ্যাঁ, সো একটু দেখেন, হ্যাঁ, প্রেগনেন্সি রিলেটেড কাউন্সিলিং গুলো যখন আপনারা রেডি করবেন। তো মোটামুটি আপনি যদি একটা ডিজিজের এই জিনিসগুলো, এই কয়টা পয়েন্ট, প্যাথোফিজিওলজি, সায়েন্স, সিমটোমেটোলজি, যা যা বললাম, এগুলো মাথায় রাখেন, তখন দেখবেন কি এখান থেকে কিছু টপিক তুলে আপনাকে কাউন্সিলিং দিয়ে দিবে। সো এইভাবে যদি আপনি একটা ডিজিজ রেডি করেন, সেক্ষেত্রে আপনার কাউন্সিলিং মিস হওয়ার কথা না। অ্যাটলিস্ট আপনি 6-7 পেয়ে আসবেন। আমাদের টার্গেট কি, আমাদের তো 2+ পাইতে হবে, তাই না? তো আমরা 6-7 পেয়ে আসবো। আমরা যদি 10টা স্টেশনে 6 করে পাই তাহলে তো 60, 2+ নাম্বার, মানে অনেক নাম্বার উঠে যাবে। আমাদের তো দুইটা মিলে আমাদেরকে পাইতে হবে 2+। আচ্ছা, আর এই জিনিসটা আপনি তখনই ইয়ে করবেন, রেগুলার প্র্যাকটিস করতে হবে উইথ পার্টনার। আর মনে করেন আপনার ওই মুহূর্তে পার্টনার অ্যাভেলেবেল হচ্ছে না বা কোনো কারণে আপনি পার্টনারের সাথে করতে পারতেছেন না প্র্যাকটিস, তো সেই ক্ষেত্রে আপনি নিজেই বলার চেষ্টা করবেন। মনে করেন আপনি আজকে একটা সিস্টেম পড়লেন, ধরেন আপনি পড়লেন হচ্ছে নেফ্রোলজি, পড়া শেষ করলেন, আপনি 3-4 দিন ধরে নেফ্রো পড়ে মোটামুটি অস্পি আইইউ পড়লেন। এখন চিন্তা করেন যে আপনার এখান থেকে কি কি কাউন্সিলিং দিতে পারে, যেমন সিকিডির একটা কাউন্সিলিং দিতে পারে ডায়েট রিলেটেড। আপনি তখন চিন্তা করলেন যে একটা যদি ডায়েট রিলেটেড বা এরকম দেয়, আমি সিকিডির একটা পেশেন্টকে কি কি কাউন্সিলিং করবো। আজান পড়তেছে, একটু কি ব্রেক দিব 5 মিনিট, আজান পড়তেছে নাকি বলে যাবো? ব্রেক দেন আপু। আচ্ছা, তাহলে আমরা কতক্ষণ দিব ভাইয়া, 5 মিনিট না 10 মিনিট? 5 মিনিট আজান শেষ হোক। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু চুপ থাকি। শোনা যাচ্ছে না তো নাকি? শোনা যাচ্ছে না? ভাইয়া, আজান পড়তেছে তো, 5 মিনিট পরে শুরু করতেছে।
শুরু করব? জি ম্যাম। 5 মিনিট মনে হয়ে গেছে, আমি শুরু করি তাহলে। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম যে কাউন্সেলিংটা আমরা এভাবে করে প্রিপেয়ার করে রেগুলার প্র্যাকটিস করব। হ্যাঁ, যে চ্যাপ্টারটা পড়বো ওই চ্যাপ্টার থেকে কি কি আসতে পারে, যে কোনো একটা ডিজিজ ধরে আমি চেষ্টা করবো যে 5 মিনিট আমি বলতে পারি কিনা, হ্যাঁ, ওই ডিজিজটা সম্পর্কে। আর যদি পার্টনার না পাই, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। আমি নিজেই আমার যার সাথে প্র্যাকটিস করতাম তার রিটেন ছিল, সো আমি আসলে ভাবে লাস্টের 1 মাস 1.5 মাসের মতো আসলে প্র্যাকটিস করার সুযোগ পাইনি, তখন আমি নিজে নিজেই আসলে প্র্যাকটিস করে যেতাম। আচ্ছা, তাহলে পরেরটায় যাই। আচ্ছা, এখন আমি আপনাদের এতক্ষণ যে কথাগুলো বলছি যে অসপি এভাবে এভাবে আসতে পারে, ওই রিলেটেড জাস্ট কিছু স্যাম্পল এক্সাম্পলস নিয়ে আসছি আপনাদের যেন কনসেপশনটা একটু ক্লিয়ার হয় ফর দ্যাট। হ্যাঁ, আচ্ছা, তাহলে পরে যাই একটাতে। ধরেন একটা চেস্ট এক্সরে। চেস্ট এক্সরে এরকম দেওয়া থাকে বিসিপিএস এর সবসময়, একটা চেস্ট এক্সরের সাথে একটা সিনারিও থাকে। হ্যাঁ, তো সিনারিওটা কি আছে? 30 years old female came with dry cough, joint pain and painful skin lesion. তো এতটুক এবং এক্সট্রাটা দেখে আমরা কিন্তু মোটামুটি বুঝতেই পারছি যে এটা একটা সার্কোইডোসিসের এক্সরে। আমি কি বলে যাব নাকি আপনারা ইন্টারেকশন করবেন? প্লিজ আমি বলে যাই, হ্যাঁ, আপনাদের যদি কোনো কোয়েরি থাকে এর মধ্যে বলে। তো চেস্ট এক্সরেতে দেখা যাচ্ছে যে লেটার হাইলাইট শ্যাডো আছে এক্সরে, মানে এটা দেখে সিনারিও দেখে বোঝা যাচ্ছে যে কি। তাহলে কোয়েশ্চেন হচ্ছে, describe the chest X-ray of her, name 2 non-blood investigations, mention 3 neurological complications and 3 skin manifestation, write 4 poor prognostic factors. বেসিক্যালি এভাবে প্রশ্নগুলো করে। হ্যাঁ, 3, 2, 4 এরকম করে বলে দেয়। তো যে কয়টা বলে ওই কয়টাই লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, আসলে বেশি লিখলে খুব বেশি নাম্বার নাই, কিন্তু ভুল লিখলে আবার দেখা যাবে যে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এক্সরেতে আমরা জানি যেভাবে বর্ণনা সেভাবে বলবো। চেস্ট এক্সরে PA view shows bilateral hilar lymphadenopathy and reticulonodular shadowing in both lung fields. তাহলে এরপর ছিল দুইটা নন ব্লাড ইনভেস্টিগেশন। তাহলে কি করব আমরা? HRCT অফ চেস্ট অর পালমোনারি ফাংশন টেস্ট। আরেকটা আপনারা করতে পারেন ব্রঙ্কোস্কোপি উইথ ব্রঙ্কোঅ্যালভিওলার ল্যাভেজ। এই তিনটা থেকে যে কোনো দুইটা লিখলেই হবে। এগুলো সবই এই তিনটাই ডেভিডসনে দেওয়া আছে। এরপর হচ্ছে 3 নিউরোলজিক্যাল সাইন চাইছে। কি কি হতে পারে? ক্র্যানিয়াল নার্ভ পালসি, প্যাচি মেনিনজাইটিস এন্ড হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি। স্কিনে কি হয়? তিনটা স্কিন ফাইন্ডিংস চাইছে, ইরাইদেমা নোডোসাম, স্কিন প্ল্যাক, লুপাস পার্নিও। আচ্ছা, আর কি হতে পারে? পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর কি কি আছে? এজ ওভার 40, পারসিস্টেন্ট সিমটম মোর দেন 6 months, স্টেজ 3 or 4 ডিজিজ, লুপাস পার্নিও, more than 3 organ involvement and African Caribbean ancestry. এরপরে ধরেন যে এরকম একটা ইসিজি, আমাদের এবার এই ইসিজিটাই ছিল এবারের পরীক্ষা একটা, যে 40 years old male came with vomiting and generalized weakness. তো এটাতে ছিল ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য ফাইন্ডিংস হিয়ার। তো এখানে ছিল এসটি ডিপ্রেশন কোন কোন লিডে আছে, এটা টি ইনভার্সন কোথায় আছে এটা বলবেন, ইউ ওয়েভ প্রেজেন্ট ইন চেস্ট লিডস, স্মল পি ওয়েভ, প্রলং কিউটি ছিল। হ্যাঁ, আর এটা একটা হাইপোক্যালেমিয়ার ইসিজি ছিল। আদার 4 কমপ্লিকেশন তার কি কি হতে পারে? হাইপোক্যালেমিয়াতে আমরা যা যা পাই ওটা রিলেটেড, কোয়াড্রিপ্যারেসিস, টিটানি, প্যারালাইটিক আইলিয়াস, অ্যালকালোসিস। যেহেতু 4টা চাইছে আমি 4টাই দিচ্ছিলাম। এই যে একটা এক্সরে, এটাও একটা সেশনে বিসিপিএস আসছিল এই ইসিজিটা। A 50 years hypertensive dyslipidemic patient came with sudden severe chest pain for 4 hours. তো সাডেন সিভিয়ার যখন চেস্ট পেইন বলবে তখনই আপনার মানে কিছু ডিডি মাথায় চলে আসবে আমাদের। তার মধ্যে একটা হচ্ছে এমআই। আপনারা যখনই অসপি পরীক্ষা দিবেন, ফার্স্টে আপনি ছবি দেখেই চিনে ফেলতে পারেন কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু পরীক্ষার হলে একটু পাজল থাকি তো আমরা, হঠাৎ করে ছবিতে ফাইন্ডিংস নাও পাইতে পারি। সেক্ষেত্রে আমরা দেখবেন যে প্রত্যেকটা স্টেশনে আপনাকে সিনারিও দেওয়া থাকবে এবং সিনারিওতে আপনাকে কিওয়ার্ড বা ক্লু দেওয়াই থাকবে। সো সিনারিওটা পড়ে আপনি ডায়াগনোসিসটা ধরে ফেলবেন, ধরার চেষ্টা করবেন।
যদি সিনারিও পড়ে ডায়াগনোসিসটা ধরতে পারেন, দেন দেখবেন যে অটোমেটিক্যালি আপনাকে যে এক্স-রে, ইসিজি আর যদি কোনো পিকটোরিয়াল দেওয়া থাকে, সেখানে আপনার অটোমেটিক্যালি যে ফাইন্ডিংস আপনার চোখে পড়ে যাবে, কারণ আপনি জানেন যে এমআই আপনার ইসিজিতে কি ফাইন্ডিংস আসতে পারে। আপনি তাকাইলেই দেখতে পারবেন যে এসটি এলিভেশন আছে, ডিপ্রেশন আছে, হ্যাঁ, কোনো ব্লক আছে কিনা। তো এই জিনিসগুলো আপনার চোখে চলে আসবে। সেম, তারপরও যদি আপনি ছবি দেখে পড়তে না পারেন, বুঝতে না পারেন, দেন আপনি আপনাকে যে কোয়েশ্চেন দেওয়া থাকবে অ্যান্সার করার জন্য, ওই কোয়েশ্চেন গুলো পড়বেন, দেখবেন কোনো না কোনোটা দিয়ে আপনি ধরে ফেলতে পারতেছেন যে এটার ডায়াগনোসিস কি। কারণ আপনাদের তো পড়া আছে, জাস্ট ওখানে মাথায় সেটা ব্যাঙ্গ অন করতে হবে যে হ্যাঁ আমার মাথায় এটা হিট করতে হবে যে এটা ডায়াগনোসিস। দ্যাটস ইট। তাহলে দেখি আমাদের এটার সাথে কি কি প্রশ্ন ছিল। আমি আপনাদের যে প্রশ্নগুলো নিয়ে আসছি এগুলো মোটামুটি হচ্ছে বিসিপিএস এ আসছে, হ্যাঁ, যেন আপনাদের মানে সুবিধা হয় যে বিসিপিএসসি কি টাইপের কি প্যাটার্নে প্রশ্ন করে বোঝার জন্য। ডিসক্রাইব দ্য ইসিজি, অবশ্যই ইসিজি তে আপনার ফাইন্ডিংস যাবে। তো ফাইন্ডিংস হচ্ছে এসটি এলিভেশন কোথায় কোথায় আছে, 1-2 এভিএফ এ, এসটি ডিপ্রেশন আছে V1 V2 তে, রেসিপ্রোকাল এসটি ডিপ্রেশন আছে ইন এভিএল এ। আর আপনারা চেষ্টা করবেন ইসিজি তে হার্ট রেটটা লিখে দিতে, হ্যাঁ। হার্ট রেটের জন্য কিন্তু 0.25 বা 0.125 নাম্বার থাকে, আর এই 0.125 এর জন্য কিন্তু আপনি দেখা যাবে যে ফেল করে যেতে পারেন টোটালি, আল্লাহ না করুন। ঠিক আছে, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইসিজিতে হার্ট রেটটা লিখতে। তো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, আমরা জানি যে কি এটা ইনফেরিয়র লিডে আছে, তাহলে এসটি এলিভেশন আছে, তাহলে অ্যাকিউট এসটি এলিভেটেড এমআই ইনফেরিয়র উইথ, যেহেতু V1 V2 তে এসটি ডিপ্রেশন আছে তাহলে পোস্টেরিয়র এক্সটেনশন। এরপরে আমরা নেক্সট দুইটা ইনভেস্টিগেশন আমরা কি করব, আমরা জানি কি করব, রাইট সাইডে ডিসিজি করতে হবে আমাদের ইনফেরিয়র এমআই ক্ষেত্রে, আর হচ্ছে কার্ডিয়াক বায়োমার্কার গুলো দেখব। এরপরে এটা একটা হচ্ছে সিটি অ্যাবডোমেন, এটা আমাদের জুলাই 2023-এ আসছিল এই কোয়েশ্চেনটাই। 35 years old hypertensive male came with abdominal pain and headache. তো আমি যখন সিনারিওটা পড়বো একটা ইয়াং হাইপারটেনসিভ মেল, তো আমার মাথায় তো ইয়াং হাইপারটেনশনের ডিডি গুলো চলে আসবে, সাথে আবার বলতেছে অ্যাবডোমিনাল পেইন, হেডেক। তাহলে চট করে তো আমাদের মাথায় চলে আসবে যে আচ্ছা হেডেক, এগুলা সহ কি হইতে পারে। তো তখন আমি যখন ছবিটা দেখবো যে এত বড় বড় সিস্ট, আমাদের মাথায় তো চলে আসবে যে এটা হচ্ছে এডিপিকেটের একটা ছবি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এটা ডেসক্রাইব দ্য সিটি অ্যাবডোমেন। এখানে হচ্ছে নন কন্ট্রাস্ট সিটি অ্যাবডোমেন শোস মাল্টিপল সিস্ট অফ ভেরিয়াস সাইজেস ইনভলভিং বোথ কিডনিস, এটা কিন্তু লিভারও আছে, হ্যাঁ, উইথ লিভারও ইনভলভমেন্ট আছে। কিডনিজ আর এক্সট্রিমলি এনলার্জ, এই লাইনটা টোটালি হচ্ছে ডেভিশনাল লাইন, হ্যাঁ। কিডনিজ আর এক্সট্রিমলি এনলার্জ, নন কন্ট্রাস্ট সিটি, এই জিনিসটা যদি আসে এভাবে লিখলে হয়তোবা নাম্বারটা আপনি একটু বেশি পাবেন, যে হ্যাঁ স্যার বলবে যে হ্যাঁ ও ডেভিশন ফলো করছে। আচ্ছা, এখন হচ্ছে ফোর ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। ক্লিনিক্যাল প্রেজেন্টেশনে আমরা জানি এডিপিটিতে একটা বক্স আছে, ওখান থেকে আপনাকে অ্যান্সার করতে হবে। হেমাচুরিয়া, রেনাল ফেলিওর, রিকারেন্ট ইউটিআই, vague discomfort in the abdomen due to increasing renal tissue mass. Four abdominal findings কি কি থাকতে পারে, bilateral enlarged kidneys, hepatomegaly, abdominal wall hernia, inguinal hernia, colon mass due to colonic diverticulum. Three poor prognostic factors: large kidneys, truncating PKD1 mutation, family history of early progression, male sex. এই প্রশ্নটাই হচ্ছে আপনাদের পরীক্ষায় আসছিল। আচ্ছা, এরপর দেখেন একটা যদি সিটি হেড দেয় যে a 40-year-old male came with sudden severe headache. এখন sudden severe headache কিসে হইতে পারে, আমরা জানি যে রেড ফ্ল্যাগ সাইন অফ সাডেন সিভিয়ার হেডেক এর মধ্যে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ একটা। তো দেখেন যে ওনার এখানে একটা সাবঅ্যারাকনয়েড হেমোরেজেরই একটা সিটি স্ক্যান আছে, সিস্টার্ন গুলোতে ব্লাড আছে, তারপর সিলভিয়ান ফিশারে ব্লাড আছে। তো যেটা বললাম যে সিনারিও কিন্তু আপনাকে গাইড করবে যে ডায়াগনোসিস কি হতে পারে, হ্যাঁ। তাহলে ডেসক্রাইব দ্য সিটি হেড, এটা হচ্ছে নন কন্ট্রাস্ট, এই যে বলেছিলাম যে কন্ট্রাস্ট না নন কন্ট্রাস্ট আপনাকে বলতে হবে। নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ হেড axial view shows bilateral hyperdense lesions suggestive of blood in basal cisterns and both sylvian fissure. What are the other four clinical feature? কি কি নিয়ে আসতে পারে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, আমরা জানি ভমিটিং, altered level of consciousness, seizure, focal neurological deficit. যেহেতু চারটা বলেছে আপনারা চারটাই লিখেন, হ্যাঁ, বেশি লিখে ভুল লেখা যেতে কারেক্ট চারটাই লিখবেন। আচ্ছা, 6 complications, কি কি হতে পারে কমপ্লিকেশনস, সিজার, চেস্ট ইনফেকশনস,
সিয়াদ হতে পারে, রিব্লিডিং, ডিলেড ইস্কেমিয়া, হাইড্রোকেফালাস, ভেনাস থ্রম্বোএম্বোলিজম। আচ্ছা, এরপরে যে জানুয়ারি 24-এ যেটা বললাম যে কার্ডিয়াক চেস্ট এক্সরে, হ্যাঁ কার্ডিয়াক একটা এক্সরে ছিল, এখানে যে মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট, স্টার্নোটমি সুচার আর কার্ডিওমেগালি মনে হচ্ছে না, থাকতে পারে। হ্যাঁ এটা ছিল, আর হচ্ছে তো সাথে আপনি আগের স্লাইডটা দেখে, এটা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ডেভিডসনটা তুলে দিতে আপু আর কি। কিছু লাগবে ভাইয়া? না বলছি ডেভিডসন না, ওইটাই আর কি। না ভাইয়া, অ্যান্সার আপনি রেভিশন থেকে দিবেন, বাইরে থেকে দিলে তো আপনি নাম্বার পাচ্ছেন না। কোয়েশ্চেনের এই কোয়েশ্চেন আমি আপনাদের যে কোয়েশ্চেন গুলো দেখাচ্ছি এগুলো প্রিভিয়াস ইয়ারের বিসিপিএস এর কোয়েশ্চেন, হ্যাঁ বিভিন্ন সেশনে যেগুলো আসছে, এবং দেখেন ওনারা ডেভিশন বেসড করে আপনাদেরকে কিন্তু কোয়েশ্চেন গুলো দিচ্ছে। হ্যাঁ ওখানে যে কয়টা ওভাবে করেই দিচ্ছে ওনারা কোয়েশ্চেন স্যাররা। আচ্ছা, এটা একটা হচ্ছে চেস্ট এক্সরে, সাথে ছিল হচ্ছে এরকম একটা এমআরআই ডিডব্লিউআই একটা সিকোয়েন্স ছিল, ওখানে হচ্ছে আপনাদের এই যে ইসকেমিক স্ট্রোকের ফিচার ছিল। তো এখানে ছিল সিনারিওটা অনেকটা এরকম, a 34 years old female came with right-sided sudden weakness for 3 hours. Her MRI, DWI sequence and chest X-ray are given below. দিয়ে কোয়েশ্চেন ছিল এক্সরে ফাইন্ডিংস। তো এক্সরে ফাইন্ডিং ছিল চেস্ট এক্সরে PFU shows sternotomy suture, metallic mitral valve আর কার্ডিওমেগালিটা ছিল আর কি, মানে ওই যে এক্সরেটা বিসিপিএস এ দেওয়া ছিল কার্ডিওমেগালি ছিল ওটাতে। আচ্ছা, 6 হিস্ট্রি টু বি টেকেন। এখন আমরা জানি যে একটা কার্ডিয়াক এরকম পেশেন্টের কি কি হিস্ট্রি আমরা নিব, ওইটা দিতে হবে, যে হিস্ট্রি অফ ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ, ট্রিটমেন্ট হিস্ট্রি, ওয়ারফেরিন পাইতো কিনা, পিটিআইএনআর মনিটরিং, ডিসফেজিয়া হচ্ছে কিনা, আদার কোমরবিডিটি, এন্ড হচ্ছে হিস্ট্রি অফ ফিভার, ফ্যাটিক। আচ্ছা, এরপর হচ্ছে 6 ইনভেস্টিগেশন। কি কি ইনভেস্টিগেশন আমরা করি এরকম পেশেন্ট আসলে, সেটাই ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, লিপিড প্রোফাইল, পিটি উইথ আইএনআর, সিটিএ অর এমআরএ অর ডিএসএ, আর হচ্ছে সিবিসি ব্লাড কালচার। ঠিক আছে, আচ্ছা এরপরে প্রশ্ন যাচ্ছি। এটা হচ্ছে আম, এটা হচ্ছে 40 ইয়ার্স, এটা আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। A 40 years old male came with recurrent bloody diarrhea and abdominal pain, fever. তো রিকারেন্ট ব্লাডি ডায়রিয়া এরকম একটা কোলোনোস্কোপি ছবি আমরা বুঝতে পারতেছি যে আলসারেটিভ কোলাইটিসের দিকে যাচ্ছে। তাহলে ফাইন্ডিংস কি, হোয়াট আর দ্য ফাইন্ডিংস অফ কোলোনোস্কোপি? Colonoscopy shows multiple ulceration, erythematous and friable mucosa with contact bleeding, loss of vascular pattern. এই কথাগুলো কিন্তু ডেভিডসনের কথা, হ্যাঁ একটা আমার বানানো কথা না, এই বর্ণনাটা পুরাই ডেভিডসনের যেটা আছে সেটাই, এভাবেই দিবেন তাতে নাম্বারটা ঠিকঠাক মতো আসবে। হ্যাঁ আচ্ছা, 5 নন ইনভেসিভ ইনভেস্টিগেশন। এই যে ভাইয়ার যে কোয়েশ্চেন করছিল যে ভাইয়া যে নন ইনভেসিভ, যে ফিকাল ক্যালপ্রোটেক্টিং, সিবিসি উইথ ইএসআর, স্টুল আরএমই, কালচার, সিটি কোলোনোগ্রাম, এমআর এন্টারোগ্রাফি। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে আপু, ঠিক আছে হ্যাঁ আপু। এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারই হয়েছে, যে বললো যে আমরা দায় যারা দেই সে তাদেরটাও এখানে আসছে। জি ভাইয়া, এটাই বললাম যে আমি প্রথম পরীক্ষা যখন দিতে গেছি আমি আসলে কোথাও কোনো ইনভেস্টিগেশন লিখতে পারিনি, আনফরচুনেটলি ওবার আমি খারাপ করে গেছি, কারণ আমি বুঝতে পারতেছিলাম না যে কোনটা লিখবো, আমি কোনো ইনভেস্টিগেশনই লিখতে পারতেছিলাম, কারণ আমি সবগুলো আমার কাছে মনে হচ্ছিল ইনভেসিভ, কারণ সবই তো আমাকে ফুটা করতেছে। ঠিক আছে, না আপু, আমি কেন বলছি এটা আপু, ইন্টারনেটে আমি সার্চ দিলে মানে আমাকে পেস্তা গেছে ওরা। হ্যাঁ আমি ইন্টারনেটে ভাইয়া ওরা দুইটাই ইন্টারনেটে লিখতেছে। হ্যাঁ আমিও পরে হুম, ইন্টারনেটে হ্যাঁ, দিয়ে প্যাচ খাইছি, হ্যাঁ পরে জি আমি জি জি স্যারদের কাছে গেছি যে আমি কি করব, কারণ আপনি জিনিস চিন্তা করেন, আপনি ওইটা ধরেন আপনি একটা ইনভেস্টিগেশনও লিখতে পারবেন না। জি আপু, হ্যাঁ। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ওয়ান ইনভেসিভ ইনভেস্টিগেশন উইথ ফাইন্ডিংস, সেটা হচ্ছে কোলোনোস্কোপি উইথ বায়োপসি। ঠিক আছে, ইনভেসিভ ইনভেস্টিগেশন, এখানে আমাদের ফাইন্ডিংস কি থাকে আলসারেটিভ কোলাইটিসে, সেটা হচ্ছে ইনফ্লামেশন লিমিটেড টু মিউকোজা, crypt distortion, cryptitis, crypt abscess, and loss of goblet cells. প্রায় এই
বায়োপসি দুটা যে আলসারেটিভ কোলাইটিস ক্রোনস ডিজিজের বায়োপসির বর্ণনাটা ইয়েতে আছে, একটা বক্সে আছে। হ্যাঁ, এটা একটু দেখবেন। হ্যাঁ, স্যারদের কিন্তু এটা পছন্দ। অনেক সময় আপনার যদি লং আচ্ছা, কেসও ওটা পড়ে, ওই যে পার্থক্যের মধ্যে আছে আপু, এটা পার্থক্যের মধ্যে আছে আর কি। পার্থক্যের মধ্যে আছে, ইয়েস, পার্থক্যের মধ্যে আছে, এটা অবশ্যই দেখবেন। হ্যাঁ, 6টা করে পয়েন্ট আছে দুটাতে। এটা কিন্তু স্যাররা আপনাদের তো অনেক সময় আইবিডি কিন্তু ম্যালঅ্যাবজর্পশন হিসেবে লং কেস দিয়ে দেয়, ওখানে কিন্তু জিজ্ঞেস করে স্যাররা যে বায়োপসি কি পাবা, বায়োপসি যে বলতেছো ফাইন্ডিংস কি জিজ্ঞেস করে। হ্যাঁ, এটা একটু দেখবেন, এটা খুব ইম্পর্টেন্ট, আইবিডির প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট আসলে। আচ্ছা, এরপরে কি 4 জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিংস অফ ডিজিজ অ্যাক্টিভিটি। এটা আমরা সবাই জানি, ওই যে একটা মানুষের ছবি দেওয়া, যেখানে মানুষের ছবি সেটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, যেখানে মানুষের ছবি আছে ওটা মুখস্থ করার চেষ্টা করবেন। স্যারদের খুব পছন্দ মানুষের ছবি ডেভিডসনের মধ্যে। আচ্ছা, কি কি হতে পারে? রেড আই অর কনজাংটিভাইটিস, যেটাই লিখেন হবে। ওরাল আলসারেশন, ইউরাইডেমা নোডোসাম, পায়োডার্মা গ্যাংগ্রেনোসাম। ঠিক আছে। আচ্ছা, যেহেতু আপনাকে কিন্তু বলছে জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিংস, ডিজিজ অ্যাক্টিভিটির আরো ফাইন্ডিংস আছে, অন্যগুলো কিন্তু আপনি জেনারেল এক্সামিনেশনে পাবেন না। ঠিক আছে, পোর্টাল পাইমিয়া যেগুলো আছে ওগুলা কিন্তু আপনি জেনারেল এক্সামিনেশনে পাবেন না। হ্যাঁ, সো এগুলো জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিংস, এটা মাথায় রাখবেন। দেখবেন যে কি ফাইন্ডিংস চাইছে, জেনারেল চাইছে, সিস্টেমিক চাইছে, না কি চাইছে, না অ্যাসোসিয়েটেড জিনিস চাইছে, একটু কেয়ারফুলি পড়বেন। আচ্ছা, এরপরে হচ্ছে এটাই যে যেটা বললাম যে আমাদের এবিজিটা ইয়ে করছিল, যে এবিজি দিছে ঠিকই, কিন্তু এবিজির ফাইন্ডিংস আমাদের কাছে চাই নাই। এটা হচ্ছে হয়ে গেল, সরি, শর্ট গ্রেন সিনড্রোম, এস গ্রিন নাকি? শগ্রেনের একদম, যদি দেখেন বললাম না যে সিনারিও পড়বেন, সিনারিও পড়লে কিন্তু আপনার ডায়াগনোসিস হয়ে গেল। তো শগ্রেন হুম। সিনড্রোম, এখানে তাহলে আর কি থাকবে? রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, নেফ্রোক্যালসিনোসিস, সেটা তো আমরা বুঝেই যাচ্ছি, তাই না? তাহলে হচ্ছে এই দেখেন, আর সিনারিওটা আগে পড়বেন। আমার এই হচ্ছে আপনি সিনারিও আগে পড়বেন, ছবি আগে দেখলে মাথা গুলাবে, সিনারিও আগে পড়ে দেন ছবি দেখবেন, দেখবেন আপনার চোখে ফাইন্ডিংস ধরা পড়বে। আচ্ছা, তাহলে পরের ইয়েতে যাই। কনফার্মেটরি টেস্ট ফর দিস বায়োকেমিক্যাল ফাইন্ডিংস, এটা ছিল হচ্ছে অ্যাসিড লোড টেস্ট আর অ্যামোনিয়া লোড টেস্ট। এটা কিন্তু এবারে রিসেন্ট প্রশ্ন, হ্যাঁ, অনেকে হয়তো পরীক্ষা দিচ্ছেন এবার। তারপর হচ্ছে এটা ছিল হচ্ছে হোয়াট আদার, যে জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিংস ইউ উইল ফাইন্ড। আমাকে কিন্তু কিছু ফাইন্ডিংস বলে দিছে, হ্যাঁ, ড্রাই আই, ড্রাই মাউথ, তো হোয়াট আদার। তো আমরা জানি যে শগ্রেনের সাথে কিছু অ্যাসোসিয়েটেড ডিজিজ থাকে, ওগুলোর অ্যাকচুয়ালি জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিংস গুলাই চাইছে। হ্যাঁ, যেমন লিম্ফেডেনোপ্যাথি থাকতে পারে শগ্রেনের সাথে, হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস থাকতে পারে, স্কিন টাইটেনিং অ্যান্ড থিকেনিং, ওরাল আলসারেশন, অ্যালোপেশিয়া, স্কিন র্যাশ, রেইনার্স ফেনোমেনন। পরের প্রশ্ন ছিল হোয়াট আদার, এই যে নন ইনভেসিভ ইনভেস্টিগেশন ইউ উইল ডু। স্যারদের খুবই পছন্দ এভাবে কোয়েশ্চেন করা। কি কি হতে পারে? কর্নিয়াল স্টেইনিং উইথ রোজ বেঙ্গল স্টেইন, চেস্ট এক্স-রে PA ভিউ, HRCT অফ চেস্ট, লাং ফাংশন টেস্ট, সিবিসি উইথ ESR, RA-ANA, অ্যান্টি আরও রো অ্যান্টিলা অ্যান্টিবডি। হ্যাঁ, এগুলো আসবে হচ্ছে নন ইনভেসিভ ইনভেস্টিগেশন। আর বেডসাইড টেস্ট ফর প্রাইমারি ডিজিজ, কনফার্মেটরি কি আমরা করি? শার্মার টিয়ার টেস্ট। এটাই। তাহলে দেখেন, স্যাররা কিন্তু যে প্যাটার্নে বললাম যে আপনাদেরকে ডিজিজ রেডি করতে হবে, সেই প্যাটার্নেই কিন্তু বিসিপিএস প্রশ্নগুলো করে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে এটা হচ্ছে 65-year-old ম্যান প্রেজেন্টেড উইথ হেডেক অ্যান্ড লো ব্যাক পেইন অ্যান্ড জেনারেলাইজড উইকনেস। দেখে আমরা বুঝতেছি এটা একটা, যেহেতু প্রোটিন মাল্টিপল মাইলোমা। ইলেকট্রোফোরেসিস, মাল্টিপল মায়োলোমা। দেখছেন যে আমি সিনারিওটা পড়ে আমি বুঝতেছি যে এটা কি হতে পারে, মাল্টিপল মায়োলোমা। তো আমার তো এই ছবিটা দেখার দরকারই নেই, আমি তো জানি মাল্টিপল মায়োলোমায় প্রোটিন ইলেকট্রোফোরেসিসে কি আসবে। তো সেটাই, রাইট ডাউন দ্য পজিটিভ ফাইন্ডিং। এটা হচ্ছে মনোক্লোনাল গ্যামোপ্যাথি বা এম ব্যান্ড। এই প্রশ্নটা কিন্তু শফিকুল বারী স্যার মেডেক্সেল বা কোনো একটা জায়গায় ক্লাসে নিছিল, এবং স্যারের এটা খুব পছন্দের। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু দিয়ে দিতে পারে, আপনাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটু দেখে যাবেন, যেহেতু স্যাররা এখন একটু ফাইব্রোস্ক্যান, স্পাইরোমেট্রি, অন্য জিনিসপত্র দিচ্ছে, এটা দিতে পারে। আচ্ছা, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? আমরা জানি মাল্টিপল মায়োলোমা। রাইট ফর ইনভেস্টিগেশন টু কনফার্ম ইউর ডায়াগনোসিস। আমরা জানি কি সিবিসি উইথ ESR আমরা করি, সাথে কি বোন ম্যারো স্টাডি, ইউরিন ফর বেন্স জোন্স প্রোটিন, স্কেলেটাল সার্ভে। 6 poor prognostic factors: hypercalcemia, high beta 2 macroglobulin, sorry, hypoalbuminemia, thrombocytopenia, বোন ম্যারোতে আমরা কি প্লাজমোসাইটোসিস পাই মোর দেন 50%, আর হাই LDH। আমাদের কিন্তু আইইউতে ঠিক এই প্রশ্নটা ছিল এবার। হ্যাঁ, যে তুমি তিনটা কি কি পাবা, প্রগনোসিস দেখার জন্য আমরা কি কি করি। তো স্যাররা এই প্রশ্নগুলো, এখানে তো আপু অ্যানিমিয়া আসবে, হিমোগ্লোবিন কম আসবে, রিডিউস লো হিমোগ্লোবিন কথা আসবে, তাই না? লো আপনাদের যেহেতু হিমোগ্লোবিন তো আসবে। হ্যাঁ ভাইয়া, আপনি
পোর প্রগনোস্টিক ফ্যাক্টর কিন্তু আপনার 9টা না জানি 10টা আছে, ওখান থেকে আপনি 6টা লিখবেন। হ্যাঁ, আমি যেহেতু 6টা কোয়েশ্চেনে বলছি, আমি 6টাই স্যারও এই কয়টাই দিচ্ছিলাম, এই কয়টাই দেখাচ্ছি। বুঝতে পারছেন ভাই? অবশ্যই আসবে, লো হিমোগ্লোবিন আসবে, হাই ক্রিয়েটিনিন আসবে, এইজ আসবে একটা। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া? জি আপু, হ্যাঁ। Okay. আচ্ছা, তারপর দিস পেশেন্ট প্রেজেন্টেড উইথ ডিহাইড্রেশন এন্ড অ্যাবডোমিনাল পেইন, রাইট ম্যানেজমেন্ট প্রিন্সিপাল। আমরা জানি কি হতে পারে ডিহাইড্রেশন অ্যাবডোমিনাল পেইন, মানে তার হাইপার ক্যালসিমিয়ার জন্য হচ্ছে। সো হাইপার ক্যালসিমিয়ার যে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল বা হচ্ছে অপশন গুলা দিয়ে দিবেন, আইভি ফ্লুইড দিব, আইভি বিসফসফোনেট, তারপর হচ্ছে সাবকিউটেনিয়াস ক্যালসিটোনিন, প্লাজমাফেরেসিস, ডেনোসুমাব, এবং লাস্টে লাগলে হেমোডায়ালিসিস। এরপরে হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে ছিল আমাদের এবারে ডাটা ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, যে কোনো কিছু নিয়ে ওনারা কিন্তু ডাটা ইন্টারপ্রিটেশন দিয়ে দিতে পারে। যেমন এটা ছিল 45 years old woman of schizoaffective disorder, একটু টাইপিং মিস্টেক হয়েছে, schizoaffective disorder, went to psychiatrist 2 days back. Now she has come with fever, temperature was 103 degree Fahrenheit and restlessness. আমরা তো জানি তাহলে এটা কি নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, তাই না? আচ্ছা, তাহলে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস ছিল নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। হোয়াট আর দ্য ডিফারেন্সিয়ালস? এখানে ডিফারেন্সিয়ালস হচ্ছে সেরোটোনিন সিনড্রোম, হিট স্ট্রোক, টক্সিক এনকেফালোপ্যাথি আর উইথড্রয়াল সিনড্রোম। আচ্ছা, টু ব্লাড ইনভেস্টিগেশনস উইথ ফাইন্ডিংস। এই যে ওনারা এখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফাইন্ডিংস চাচ্ছে। জুলাইয়ের প্রশ্নে ছিল হচ্ছে ইয়ের কি জানি আসলো, ডার্মাটোমায়োসাইটিসের ইনভেস্টিগেশন ফাইন্ডিংস চাইছে, এবার এটার ইনভেস্টিগেশন ফাইন্ডিংস চাইছে। তাহলে হচ্ছে সিবিসি তে আমরা পাবো লিউকোসাইটোসিস, আর সিপিকেটা আমাদের রেস থাকবে। এই দুটাই হচ্ছে আমাদের ডেভিডসনে দেওয়া আছে। হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অপশনস? এই যে স্টপ করবো অফেন্ডিং ড্রাগ, অ্যাডমিটিং আইসিইউ অর এইচডিইউ, রিসাসিটেশন, মেইনটেইনিং এবিসি, আইভি ফ্লুইড, ফিজিক্যাল কুলিং, ব্রোমোক্রিপ্টিং, আর হচ্ছে ডেন্ট্রোলিন সোডিয়াম। আচ্ছা, তাহলে মোটামুটি এ পর্যন্ত হচ্ছে আমি আপনাদের জন্য কিছু মানে আমাদের বিসিপিএস রিলেটেড অসপি কোয়েশ্চেন স্যাম্পল দেখালাম। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে যে কি টাইপের প্রশ্ন আসে, তাই নাকি ভাইয়া? জি আপু। এভাবেই মানে মোটামুটি ওনারা এভাবেই সেট করে, আপনারা ডিজিজ গুলো যদি এই প্যাটার্নে পড়েন আশা করি সমস্যা হবে না। এখন আসেন আমাদের নেক্সট সেকশন, যেটা সেটা হচ্ছে আইওই। আইওই আসলে হচ্ছে ভাইবারই একটা স্ট্রাকচার্ড প্যাটার্ন বলা যায়। যে আগে যেমন স্যাররা ভাইবা নিত, একে একটা প্রশ্ন করতো, ওরে একটা প্রশ্ন করতো। হ্যাঁ, এটা হচ্ছে এখন একটা স্ট্রাকচার্ড কোয়েশ্চেন দেওয়া আছে, সবাইকে একই প্যাটার্নের প্রশ্ন, একই প্যাটার্নের অ্যান্সার। তাও কিছু কিছু ক্ষেত্রে আমি জানি আপনাদের, আমারও নিজেরও বিটার এক্সপিরিয়েন্স আছে, স্যার টু স্যার কিন্তু ভ্যারি করে আইইউ স্টেশনের মার্কিং বা আইইউ স্টেশনের রেসপন্স। তবুও মোরলেস স্যাররা বেশ চেষ্টা করতেছে যেন সবাই একই প্যাটার্নের কোয়েশ্চেনের অ্যান্সার দেয়। তো এখন টোটাল হচ্ছে আমাদের আসলে আইইউতে 5টা স্টেশন থাকে। একটা স্টেশনে থাকে আমাদের যে কোনো একটা অ্যাকিউট কেস ইভালুয়েশন, আরেকটা থাকে অ্যাকিউট কেস ম্যানেজমেন্ট, আর কিছু থাকে হচ্ছে ক্রনিক কেস ইভালুয়েশন আর ম্যানেজমেন্ট, রিসেন্ট আপডেট থাকে একটাতে, আর মেডিকেল ইথিক্স আর পাবলিক হেলথ থাকতে পারে। এখন পর্যন্ত পাবলিক হেলথ কখনো আসে নাই, মেডিকেল ইথিক্সই আসে। তো আপনারা ইথিক্সটাই পড়বেন। পাবলিক হেলথ যেহেতু এটা ডোমেনটা দেওয়া আছে বিসিপিএস এর সিলেবাসে যে মেডিকেল ইথিক্স আর পাবলিক হেলথ, দ্যাটস ওয়াই বলা, কিন্তু মেডিকেল ইথিক্সই আসে অ্যাকচুয়ালি। তো এই অ্যাকিউট কেস ইভালুয়েশন, অ্যাকিউট কেস ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো হচ্ছে কি আপনারা যখন ডেভিডসনটা পড়বেন ওখানে যে লাল বক্স গুলো আছে, রেড বক্স, সেই রেড বক্স গুলো খুব ইম্পর্টেন্ট। রেড বক্স মানে হচ্ছে এমার্জেন্সি ম্যানেজমেন্ট। আর ওই ডিজিজেরই যখন আপনি ইভালুয়েশন করবেন, হিস্ট্রি নেবেন, ইনভেস্টিগেশন দিবেন, তখন হয়ে যাবে সেটার হচ্ছে আপনার ইমার্জেন্সি বা অ্যাকিউট কেস ইভালুয়েশন। তো যেটা ম্যানেজমেন্টের জন্য আপনি পড়বেন সেটাই হচ্ছে আপনার ইভালুয়েশনের জন্য। যেমন আমাদের আইবিডি তেও কিন্তু একটা রেড বক্স আছে, তাই না? এটা কিন্তু আমাদের 1-2 সেশন আগে রিটেনে আসছে, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে জায়ান্ট সেল আর্টারাইটিস, খুবই ইম্পর্টেন্ট, কারণ ওখানে হচ্ছে রেড বক্স আছে। এরকম রেড বক্স ওয়ালা যে ডিজিজ গুলা, ওগুলো আপনারা অ্যাকিউট কেস ইভালুয়েশন, অ্যাকিউট কেস ম্যানেজমেন্টের জন্য পড়বেন। ক্রনিক কেস গুলো হচ্ছে যেমন ধরেন যে ডিজিজ গুলো আমরা ক্রনিক কেস হিসেবে জানি, ধরেন সিএলডি, তারপরে হচ্ছে গিয়ে রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে রিউমাটোলজি যে ডিজিজ গুলা, তারপরে হচ্ছে আমাদের সিকেডি,
এগুলো হচ্ছে ক্রনিক কেস। হ্যাঁ, এগুলোর ইভালুয়েশন আর ম্যানেজমেন্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি আইইউর জন্য কিন্তু আপনার যে রিটেনের জন্য যে পড়াটা কম মনে হচ্ছিল ওইগুলো পড়তে হবে। হ্যাঁ, ওগুলো একই পড়া, আসলে পড়া কমে নেই, যেটা আমি প্রিভিয়াসলি বলছি যে পড়া কমে নেই, পড়ার প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, যে এই প্যাটার্নে এটা, ওই প্যাটার্নে ওটা পড়বো। আর রিসেন্ট আপডেটের জন্য আমাদের জেনেসিসে ডেফিনেটলি মেন্টররা ক্লাস নিবে। আর বিভিন্ন এই যে আপনাদের যে বললাম যে স্যাররা ক্লাস নিবে, বিভিন্ন কনফারেন্স বা যে আমাদের ডিএসএম কন, এপিবি, এসব জায়গায় রিসেন্ট আপডেট নিয়ে কথাবার্তা হয়। ওখানে কোন ডিজিজের রিসেন্ট আপডেট নিয়ে কথা বলতেছে সেই জিনিসটা একটু দেখবেন। অ্যাকচুয়ালি যেটা হয়, ডিজিজ যেটা দেওয়া থাকবে রিসেন্ট আপডেটে, দেখা যাবে কি প্রথম 4-5টা প্রশ্ন আপনি পারতেছেন, লাস্ট কোয়েশ্চেনটা যে হয়তোবা বলবে যে এটার ট্রিটমেন্ট, রিসেন্ট ট্রিটমেন্ট কি বা রিসেন্ট কি করবা, ইউজুয়ালি এতদিন ধরে এগুলাই আসছে। তো অনেক সময় রিসেন্ট আপডেট যদি আপনার ওই মুহূর্তে মনে না পড়ে বা কমন না পড়ে, তাতে কিন্তু সমস্যা নাই। হ্যাঁ, আপনার কিন্তু আগের যে 4-5টা প্রশ্ন আপনি কিন্তু ওগুলোর অ্যান্সার দিয়ে মোটামুটি ওখানে 5 মার্ক তুলে আনছেন। রিসেন্ট আপডেটের ওই কোয়েশ্চেনে হয়তো আপনার 1.5 মার্ক বা 2 মার্ক থাকবে। সো এত টক্সিক হওয়ারও কিছু নেই, বাট যেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে ওগুলো একটু পড়ে যাবেন। যেমন আমি একবার ডায়াবেটিক কিডনি ডিজিজ আসছে রিসেন্ট আপডেটের মধ্যে, আমি সব বলে আসছি, আমি জানি ফিনারেননের নামটা আমি জানি, কিন্তু আমি বলতে পারি নাই। হ্যাঁ, আজাদ স্যার ছিল স্টেশনে, আমি কিন্তু না বলেই আসছি, কিন্তু ওবার কিন্তু আমার আইইতে 2+ই ছিল। হ্যাঁ, সো খুব যে বেশি হেরফের হবে তা না, বাট আপনারা চেষ্টা করবেন, কি দরকার, যদি আপনি কয়েকটা ড্রাগ পড়ে, কয়েকটা গাইডলাইন পড়ে যদি আপনি ফুল মার্কস পেতে পারেন, কেন করবেন না? কিন্তু মানে পরীক্ষার হলে যদি না পারেন, পরের স্টেশনে যাবার টক্সিক হয়ে যায় না, যে হাই হাই পারলাম না। ঠিক আছে, এটাই। আর মেডিকেল ইথিক্স আপনারা জানেন যে প্রিন্সিপাল গুলা কি কি আছে। আচ্ছা, তাহলে এখন আমরা আই সম্পর্কে একটু ওভারভিউ দেই। এতদিন আসলে একজন স্যারই থাকতেন, উনি কোয়েশ্চেন করতেন, উনি রাইট দিতেন। বাট গত সেশন থেকে 2জন করে স্যার থাকে, একজন স্যার আপনাকে কোয়েশ্চেন করবে, আরেকজন স্যার আপনাকে মার্কিং করবে। এটা একদিক থেকে ভালো, অনেক সময় দেখা যায় যে যে স্যার কোয়েশ্চেন করতেছে, যে স্যার মার্কিং, একই স্যার যদি মার্কিং করে, অনেক সময় কিন্তু মিস হয়ে যায় কিছু কিছু জিনিস। এটা একদিক থেকে ভালো আমার মতে। তো মার্কিংটা কিভাবে থাকে আইইতে, আমরা হয়তো বলতেছি দেখতেছি যে স্যাররা রাইট দিচ্ছে, কিন্তু কোথায় রাইট দিচ্ছে সেটাও একটা কথা। এখানে 3টা ঘর থাকে স্যারদের। হ্যাঁ, কারেক্ট, পার্শিয়ালি কারেক্ট অ্যান্ড ইনকারেক্ট। আমরা চেষ্টা করবো প্রথম ঘরটাতে যেন আমাদের রাইটটা পড়ে, কারেক্টে। হ্যাঁ, আচ্ছা, আইইর একটা সুবিধা যে কোনো নেগেটিভ মার্কিং নাই, সো আমি বলতে থাকবো, এটা একটা কথা যে আমি বলতেই থাকবো। আহ আমাদের যেটা এক্সপেক্টেড অ্যান্সার সেটা থেকে আমরা বেশি বলবো, এমন না যে যেটা চাইছে ওটাই বলতে হবে, এর বাইরেও আমরা বলতে পারি। হ্যাঁ, আর হচ্ছে আমাকে যদি বলে যে হ্যাঁ কি হিস্ট্রি নিবা, হ্যাঁ হিস্ট্রিটা আমরা কিভাবে করবো, আমার সবসময় প্রবলেম হতো যেটা আইইতে, যে কোনো একটা কোয়েশ্চেন যদি দিত, দেওয়ার পর বলতো যে এই ডিজিজটার কি এখন হোয়াট হিস্ট্রি ইউ ওয়ান্ট টু টেক, তখন আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যেত, আমি কি হিস্ট্রি নিব। প্রথমবার আইই যখন দিছি আমি, আমার কাছে এটাই প্রবলেম মনে হচ্ছে যে আমি হিস্ট্রি কি নিব। বাট পরে আমি যেটা ট্রিক্স, আমি জানি আপনারা হয়তো সবাই জানেন, তাও বলি, সেটা হচ্ছে আম, যে আপনার যে ডিজিজটা, ওই ডিজিজের সাইন সিমটম রিলেটেড হিস্ট্রি, ওটার কমপ্লিকেশনস, ওটার ইটিওলজি রিলেটেড হিস্ট্রি, ওটার অ্যাসোসিয়েশন রিলেটেড হিস্ট্রি, এগুলো আপনি আগে বলবেন। কারণ আপনি যে সিনারিটা দেওয়া থাকবে বিসিপিএস এ, এত ইনফরমেশন দেওয়া থাকে যে আপনার ডায়াগনোসিস মিস হবে না, আপনি ডায়াগনোসিস পারবেন আল্লাহর রহমতে। সো ওই ডিজিজ রিলেটেড জিনিসগুলো আগে বলে নেবেন, এরপরে হচ্ছে হিস্ট্রি নিবেন, যে ওটা যদি কোনো ডিফারেন্সিয়ালস আপনার মাথায় থাকে ওই রিলেটেড হিস্ট্রি, মানে যেরকম আমরা কেসে করি না যে ডিডি এক্সক্লুশনের জন্য হিস্ট্রি, ওরকম কিছু হিস্ট্রি পড়বেন। তো মোটামুটি যদি আহ স্যারের যদি মোটামুটি ডিজায়ার জিনিসগুলো স্যার যদি ওখানে পেয়ে যায়, তারপর স্যারই হয়তো বলবে যে ওকে ঠিক আছে, থামায় দিবে, অথবা আপনি বলতে পারেন যে স্যার ওকে ফাইন, তখন স্যার নেক্সট কোয়েশ্চেনে যাবে। ঠিক আছে। সো আইওইতে এটা একটা সমস্যা যে কোয়েশ্চেন গুলা কিছু কিছু ক্ষেত্রে ইন্টার রিলেটেড থাকে। সেক্ষেত্রে ফার্স্ট কোয়েশ্চেন যেটা মানে এর আগের প্রশ্ন, প্রিভিয়াস প্রশ্নে যেটা ধরেন আপনার স্যারদের ওখানে যেটা ডিজায়ার্ড আছে, যে যেটার বেসিসে পরের প্রশ্ন, ওটা যদি আপনি না বলেন, দেখা যায় কি স্যাররা পরের প্রশ্নটা যাইতে পারে না। তো মোস্ট অফ দ্য স্যারই, যেহেতু এটা ইন্টারেক্টিভ ওরাল, স্যাররা কিন্তু হিন্টস দেয়, কিছু কিছু স্যার হিন্টস দেয় না, কিছু কিছু স্যাররা, জানি এটা কারো কারো প্রবলেম হয়, কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যায় যে স্যাররা কিছুটা হিন্টস দেয়, স্যাররা কিছুটা যখন বুঝে যে না স্টুডেন্টটা পারতেছে, তখন দেখা যায় যে স্যাররা কিছুটা হিন্টস দিয়ে মানে চেষ্টা করে যে বলতে পারে কিনা দেখার জন্য। সো যদি আপনি ওই
কোয়েশ্চেন যেটার বেসিসে করা, ওটা যদি বলতে না পারেন তাহলে কিন্তু স্যারদের জন্য একটু টাফ হয়ে যায় পরের প্রশ্নে যাওয়া। কিন্তু আশা করি সবাই যেহেতু রিটার্ন করা সব করা, এটা পেরে যাবেন। এটা এরকম এখন পর্যন্ত শুনি নাই যে পরের ইয়েতে যায় নাই স্যাররা প্রশ্নে। আচ্ছা, এখন আইইটা পড়বেন কিভাবে? আইইটার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ারের রিটেনের যে টপিক গুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট ফর আইই। হ্যাঁ, ধরেন যেগুলো প্রিভিয়াস ইয়ারের, এখন পর্যন্ত আমি যেটা দেখছি যে বিসিপিএস এর আইই কিন্তু রিপিট হয় নাই। হ্যাঁ, টপিক কিন্তু রিপিট হয় নাই। যবে থেকে শুরু হয়েছে আইই নেওয়া, তখন থেকে যে টপিকগুলো আসছে সে টপিকগুলো এখন পর্যন্ত রিপিট হয় নাই। আপনারা একটা কাজ করতে পারেন, আমি বলবো না যে ওই টপিকগুলো পড়বেনই না, অবশ্যই পড়বেন, কিন্তু ওগুলা বাদে অন্য টপিকগুলো একটু জোর দিয়ে পড়বেন। ওগুলোও পড়বেন, ওগুলোও দেখে যাবেন। এখন বিসিপিএস এর তো মাথা ঠিক নেই, দেখা যাবে কোনো দিয়ে দিল রিপিট করে, ওদের তো কোনো ঠিক নাই, তখন তো ভেজালে পড়ে যাবেন। সো ওগুলাও পড়বেন। আচ্ছা, কিন্তু ওগুলাতে অন্য টপিকগুলো একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বেন। আচ্ছা, আর এখানেও মেইন কথা হচ্ছে অ্যান্সারটা দিতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই ডেভিডসন থেকে। আমাদের এবার আসছে কুশিং সিনড্রোমের অ্যাপ্রোচ। হ্যাঁ, ক্রনিক ডিজিজের মধ্যে কুশিং সিনড্রোমের অ্যাপ্রোচ কি, ইনভেস্টিগেশন করবা কি, এটা ছিল অ্যাপ্রোচ। তো অ্যাপ্রোচের মধ্যে হচ্ছে জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিংস, এক্সামিনেশন ফাইন্ডিংস কি দেখবা, কি ইনভেস্টিগেশন করবা, ওই জিনিসগুলো ছিল আমাদের এবার। এখন ডেভিডসনের যে ফ্লো চার্ট আছে ইনভেস্টিগেশনে কুশিং সিনড্রোমের, পুরা ওই ফ্লো চার্ট বেস করে কোশ্চেনটা ছিল। এবং গতবারও ক্রনিক ডিজিজের মধ্যে আর এর ম্যানেজমেন্ট ছিল, সেটাও আর এর যে ফ্লো চার্ট, ফুল ওই ম্যানেজমেন্টের ফ্লো চার্টের উপর ডিপেন্ড করে এবং ইনভেস্টিগেশনের যে বক্স ওটার উপর ডিপেন্ড করে কোয়েশ্চেন ছিল এবার, মানে আইইতে। সো আইইতে স্যাররা মানে কোয়েশ্চেন করেই হচ্ছে ডেভিডসনের উপর বেস করে, এবং অ্যান্সারটাও ওনারা সাজায় ডেভিডসনের উপর বেস। সো আশা করি আমরা যদি ওই টপিকটা ডেভিডসন, মানে আমরা যদি ডেভিডসনটা ভালো করে মেমোরাইজ করতে পারি, আয়ত্ত করতে পারি, তাহলে আইইতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। কারণ আইই নিয়ে এত আসলে প্যানিক হওয়ার কিছু নাই। অবশ্যই প্যানিক হবেন, পরীক্ষা পরীক্ষা মানে প্যানিক হওয়ার, বাট একদমই পারবেন না ওটা চিন্তা করার কিছু নেই। কারণ এত বেশি ইনফরমেশন দেওয়া থাকে সিনারিওতে যে আপনারা ডায়াগনোসিস করতে পারবেন। কিন্তু জিনিস হচ্ছে ওই টপিকটার ভিতরে ডেভিডসনে যা আছে, মানে অ্যাপ্রক্সিমেটলি সব জিনিসই স্যাররা কোশ্চেনে ঢুকায় দেয়। হ্যাঁ, সব জিনিসই কোশ্চেনে ঢুকায় দেয়, ওখান থেকে কোশ্চেনটা আসে। আচ্ছা, আর অবশ্যই ওই যে যেটা বললাম ডেভিডসন গোছাইতে হবে, আপনারা ক্যাটাগরাইজ করে ফেলবেন টপিকস, কোনটা ইমার্জেন্সি টপিকস, কোনটা ক্রনিক ডিজিজ। একটু আগে বললাম যে অল ফ্লো চার্টস শুড বি রেড কেয়ারফুলি, আর অল রেড বক্সেস আর ইম্পর্টেন্ট ফর ইমার্জেন্সি স্টেশনস। ঠিক আছে, এ পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে আইইউ রিলেটেড? এইবার যে একটা সিএমএল এর একটা প্রশ্ন ছিল আইইউতে, এটাতে কি কাউকে প্রশ্ন করেছে এইটা, ওই ওই পেশেন্টের অটোনমি বা রেসপেক্ট করা, এগুলা কি এটা কি ইথিক্স থেকে আসছে প্রশ্নটা নাকি? না ভাইয়া, আহ, এটা ইথিক্স থেকে আসছে। এবার এটা ছিল জাস্টিসের উপরে। হ্যাঁ, যে আপনি যে ট্রিটমেন্টটা দিচ্ছেন এখানে কোনো মেডিকেল নেগলিজেন্স বা মেডিকেল এরর আছে কিনা, আর এটার করে জাস্টিফাই, আপনার জাস্টিফিকেশনটা কি। এবারের ইথিক্সটা একটু কঠিন ছিল, আনইউজুয়াল ছিল। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে ইথিক্যাল কোনো অ্যান্সার কি জানতে চেয়েছিল? ভাইয়া প্রিন্সিপালের মধ্যে তো, আপনার ইথিক্যাল প্রিন্সিপালের মধ্যে আছে, জাস্টিস। এটা আমি জানি, এটা জানি, বাট এই কোথাও কি জানতে চেয়েছে যে তার কি এখানে ফলো করা হয়েছে, কোনটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভায়োলেশন? এরকম একটা কোয়েশ্চেন ভাইয়া ছিল আমার যতটুকু মনে পড়ে, যে তোমার এই যে মানে তোমার এই ডিসিশনের জাস্টিফিকেশন কি, এরকম একটা প্রশ্ন কিন্তু স্যার আমাকে করছে। হ্যাঁ, মানে অ্যান্সারটা হয়তো বা আপনার, জাস্টিফিকেশন তো পেশেন্টের কনসেন্ট আছে, হ্যাঁ 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 পেশেন্টের হ্যাঁ, ওটাই কনসেন্ট আপনার, ছিল। আপনার এটা এটা তো হচ্ছে। বলে নাই যে আই রেসপেক্ট দ্য পেশেন্টস অটোনমি, এগুলা তো না না, এই টাইপের ছিল না, না ভাইয়া এই আপু টাইপের। আপু অ্যান্সার তো চাই কোশ্চেনটা নাই। আমাকে যেটা করেছিল এরকম করে কোশ্চেনটা করেছিল যে হচ্ছে রোগী ওয়াইফ যেহেতু এটাতে অ্যাগ্রি ছিল না, সে এখন তোমার বিরুদ্ধে ইয়া করেছে, তোমার বিরুদ্ধে কেস করছে। এখন কে, তুমি কিভাবে নিজেকে এখান থেকে ইয়া করবা? তুমি কি মনে করো তুমি ডিপেন্ড ঠিক করবে। কাজ করেছো? হ্যাঁ, ডিফেন্ড করবা কিভাবে, এইটা কোশ্চেন করেছিল আমাকে। আমি জানি না তো ওখানে কি ছিল, আমাকে এই কোশ্চেনটা করেছিল। আচ্ছা এটা ঠিক আছে। আমাকেও করেছে। হ্যাঁ প্রশ্ন হ্যাঁ, হচ্ছে এটার ক্ষেত্রে, এটার এখানে ক্ষেত্রে কিন্তু আপনি আমার তো, প্রশ্ন হচ্ছে যে সলিউশন দেওয়া হয়েছে জেনেসিস থেকে যে অটোনমি, রেসপেক্ট অটোনমি এই সেই দেওয়া হয়েছে একটা এতে, বাট আমাদেরকে কিন্তু এই না না এই ভাইয়া, ধরনের অ্যান্সার জানতে চাইনি।
না, আমাকেও আসলে জানতে চাইনি, রেসপেক্ট অটোনমি রিলেটেড কিছুই না, এখানে হচ্ছে আপনার না না, এটা জানতে ইনফর্ম, চাইনি আর হ্যাঁ হ্যাঁ, আমাকেও জানতে চাইনি, ইনফর্ম কনসেন্ট আপনি নিয়েছেন, এটা আপনি শুনতে চেয়েছেন, সে কারণেই হচ্ছে রাইট। আপনি যে ট্রিটমেন্ট হ্যাঁ দিয়েছেন সেটা আপনার কারেক্ট ছিল, যেহেতু হ্যাঁ হ্যাঁ, পেশেন্ট। এই তিনটা পয়েন্ট বলার পর স্যার বলছে গুড, হ্যাঁ মানে স্যার হ্যাঁ এই হ্যাঁ, তিনটা এটাই পয়েন্ট চাইছে, বলছিল স্যার যে এই পয়েন্ট, এটাই অ্যান্সার। পেশেন্ট, হ্যাঁ পেশেন্টের হচ্ছে আমি পেশেন্টের হচ্ছে একটা হচ্ছে পেশেন্ট যেটা চেয়েছে সেটা করেছি, যেটা দরকার ছিল সেটাই করেছি, এটা রোগীর জন্য বেনিফিশিয়াল ছিল এবং হুম রোগীকে হুম ইনফর্ম হুম। কনসেন্ট নেওয়া ছিল। ইনফর্ম কনসেন্টটা এখানে আসলে মেইন পয়েন্টটাই ছিল যে আপনার পরে যাবে যে আপনার রোগী কনসিয়াস, রোগী আপনাকে ইনফর্মড এবং রিটেন কনসেন্ট দিয়েছে, সেটা হচ্ছে আপনার ফরে যাবে। এই ক্ষেত্রে আপনি কিন্তু মানে কোনো ফলস পজিশনে পড়বেন না, আপনার কিন্তু দোষ আসবে না। পেশেন্ট যদি কনসিয়াস থাকে সেক্ষেত্রে কিন্তু ওয়াইফ কিন্তু ডিসিশন দিতে মানে দেওয়াটার কথা না, হ্যাঁ আমরা যেটা জানি। তো সেক্ষেত্রে না যেহেতু না, এখানে যে আপনি, টেস্টটা দিয়েছে, যেহেতু পেশেন্টের এই বিসিআর এবিএল অনকোজিনের যে ওই যে হুম টিকেআই হুম হুম নেগেটিভ হুম ছিল, হুম হুম। এইটার জন্য এটা কি আমরা জানি কিনা সেই পয়েন্টটাকে বেস করে কিন্তু ওয়াইফের বিষয়টা নিয়ে আসছে, আদারওয়াইজ তো এখানে এটা আনতো না, ওইটাকে বেস করেছে মূলত। হয়তোবা ওই রিলেটেড করে সিনারিওটা রেডি করছে, বাট হ্যাঁ অ্যান্সার কিন্তু রেডি, ওই যে আপু যেটা বললো ওটাই ছিল। হ্যাঁ আমি ওই এটাই এটাই। তিনটা পয়েন্ট বলার পর আমাদের যে স্যার ছিল, স্যার বলছে যে ওকে ফাইন। মানে এখন আমি জানি না যে ভাইয়া বা আপু সলভ দিয়েছে আইউইতে, হয়তো উনার স্টেশনে হয়তো উনাকে এভাবে বলছে। আমি একটু আগে বললাম না যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আইউই স্যার টু স্যারও ভ্যারি করে। এখন আমি, হ্যাঁ এটা তো করে, এটা তো ডেফিনেটলি করে। হ্যাঁ ডেফিনেটলি করে, কারণ আমি এই যে আপু বললো না তিনটা পয়েন্ট, আমি এই তিনটা পয়েন্টই বলেছি এবং আমার অ্যান্সার কিন্তু ওনারা একসেপ্ট করে নিচ্ছে। এই যে কয়েকটা পয়েন্ট কাউন্সিলিং স্টেশনে কয়টা পয়েন্ট দেয়া থাকে, এটা হ্যাঁ কাউকে স্পেসিফিক্যালি বলে দেয় যে এইগুলোর উপর হ্যাঁ, আপনি আমাকে বলেন, বলে দিছে যে এই পয়েন্টের বাইরে কোনো কথা আপনি বলবেন কাউকে না। কিছুই বলেন না, এই সিনারিও পড়ার পরে ঠিক আছে বলেন এবার। না, আমি যেমন কাউন্সিলিং এ ঢুকলাম সাথে সাথে ফার্স্ট আমি মানে গ্রিটিংস করি আর কি করি, বসার আগে স্যার বলতেছে এই চারটা পয়েন্টের বাইরে আপনি কোনো কথা বলবেন না, তখন না আমি একটু ধাক্কাও তো খাইছি, আমার এটা মাথায় তাহলে একটু ব্ল্যাঙ্কও স্পেসিফিক হয়ে হয়ে গেছে। গেল না, হ্যাঁ তাহলে খুবই আমার জন্য স্পেসিফিক সহজ হয়ে গেল, হয়ে আমি গেল। কি বলবো। আমি এরপর খালি কোয়েশ্চেন দেখতেছি আর বলতেছি, আমি ওইটার বাইরে যদি বলি আবার দেখাচ্ছি এর বাইরে কিছু বলবো না। কারণ আমার মানে একটু কাউন্সিলিং একটু প্রবলেম হয়ে গেছে যে আমি কি বলবো আসলে, মানে কোথায় যাব কি বলবো। কারণ আমরা তো প্রিপেয়ার করি যে মোটামুটি একটা ডিজিজ সম্পর্কে 5 মিনিট ধরে বলতে পারি, আমি যদি এখন টপিক আমাকে বারবার বলে দেয় না এটাই বলো এটাই বলো, তখন কিন্তু মাথা আসলে ইন্টারাপশন হইলে কিন্তু মাথা একটু ব্ল্যাঙ্ক হয় পরীক্ষার হলে, তাই না? একটু ব্ল্যাঙ্ক হয়ে যায় মাথাটা, যে কি কিছু বলবো। তো হয়। এর আগের এই স্যার বলেছিলেন এই যে আমাদের একটা যে ইসকিমিক স্ট্রোকের একটা পেশেন্ট, এটা তো আমাদের রিটেনও আসছিল, প্লাস এটা আইইউতেও ছিল। আইইউতে ছিল, হ্যাঁ স্যার গতবারই যেভাবে ছিল সবাইকে জানলেন একটা আচ্ছা স্টেশনে, তো আমরা অনেকেই আসলে এই যাই বলি সেটা দিয়ে স্যারের জারি। তো হ্যাঁ, স্যারের জারির একটা হয়তো রিজনেবল রিজন ছিল যে আমরা টু দা পয়েন্ট বা স্পেসিফিক্যালি কেন জিনিসটা বলছি না, হয়তো স্যার কিন্তু একটু আসলে, আমাদেরকে গাইড করতে পারতেন যে হ্যাঁ আপনি যে হ্যাঁ হ্যাঁ, জিনিসটা লিখেন, হুম, না এটা আসলে একটু আপনি যে লিখলেন আপনি তো অ্যাডভাইস করবেন। আমাদের বললো যে এদিকে আপনি দিবেন, আচ্ছা ঔষধ কি আপনি দিবেন, না আমরা ধরুন স্যার এই যে আমরা লিখে যে ওয়ার্ডে থাকে নার্সরা দেয়, তো কিভাবে হ্যাঁ দেয়, মানে সময় 5 মিনিটের মধ্যে আসলে ডিফিকাল্ট। কারণ এমনিতে তো কিন্তু তো আমাদের এটা কাছে আমরা স্যারকে ব্ল্যাঙ্ক থাকে। বলেছিলাম, তারপরে স্যারদের অ্যান্সার যেটা ছিল, অ্যান্সার ছিল বললো যে আপনারা এই যে যেটা যেটা নিয়ে উনি ধমক দিয়েছেন আপনাদেরকে, আপনাদের বলা উচিত ছিল এখানে ওইটাতে মার্কস আছে যে 0.9% সোডিয়াম ক্লোরাইড দিবেন, এটা বলো আইভি ফ্লুইড দিবেন, এই কথাটা স্যার কোনোভাবে অ্যাকসেপ্ট করতে চাচ্ছিলেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মা- সেটাই আর কি, তার হয়তো আপনাকে ফুল কারেক্ট চাচ্ছে, যারা আইবি ফ্লুইড বলে আসছে ওই যে বললাম পার্শিয়ালি কারেক্টের একটা ঘর আছে, হয়তো ওটা পাইছে নাম্বার। সবাইকেই এই জিনিসটা সবার কাছেই তিনি সবাইকেই বলেছেন, সবাইকেই যার আসলে মানে স্যারদের ঠিক আসলে আছে। আহ এটা মানে এরকম করলে আসলে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। এখন বললাম তো যে স্যার টু স্যার আসলে অনেক কিছু ভ্যারি করে, ওই যে পরীক্ষায় কিছু পার্সেন্ট লাখ থাকে না, ওটার মধ্যে চলে যায় আর কি। আচ্ছা আমি প্রসিড করি তাহলে না, আর বেশি নাই একটু আছে। আচ্ছা গেলাম তাহলে, আচ্ছা।
আচ্ছা, এর মধ্যে হচ্ছে আমি আপনাদের জন্য কিছু ইম্পর্টেন্ট যে মানে গাইডলাইন, হ্যাঁ, গাইডলাইন গুলা আপনারা একটু, এই কয়টা গাইডলাইন আসলে দেখতে পারেন, হ্যাঁ, চাইলে। যে এডিএটা তো প্রতি বছরই ওনারা আপডেট করে, এডিএটা দেখলেন। হেপাটাইটিস বি সি সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। ডেঙ্গু আমাদের দেশের পার্সপেক্টিভ ইম্পর্টেন্ট, যদিও একবার আইইতে চলে আসছে এক্সপ্যান্ডেড ডেঙ্গুর। ফ্লুইড ব্যালেন্সটা একটু দেখেন ডেঙ্গুর, যেহেতু বললাম যে আইইউ এখন পর্যন্ত হিস্ট্রি যেটা সেটা হচ্ছে টপিক রিপিট করে নাই, হ্যাঁ, ইউজুয়ালি টপিক রিপিট করে নাই। ম্যালেরিয়া কালাজ্বর যেহেতু রিটেনে আসছে, ম্যালেরিয়াটা একটু দেখেন, হ্যাঁ। সিওপিডিটা আমাদের বড় প্রশ্ন আসছে, লং কোয়েশ্চেন। সিওপিডি গোলসটা দেখেন, এটার ম্যানেজমেন্ট একটু চেঞ্জ হয়েছে। জিনাটা অত ইম্পর্টেন্ট না, হ্যাঁ, যদি যেহেতু স্যার মানে সবসময় বলে সবাই, এই জন্য আমি দিয়েছি। সেপসিস একবার অলরেডি চলে আসছে, তাও একবার দেখেন যে রিসেন্ট নতুন ড্রাগ আসছে তো সেপসিসের, মাল্টি অর্গান ফেলিওর প্রিভেন্ট করার। সো একটু দেখেন সেপসিসটা। হার্ট ফেলিওর একবার আসছে। হাইপার টেনশনটা খুবই ইম্পর্টেন্ট, ইএসসি 2024টা একটু দেখেন। টিবি আমাদের দেশে অনেক কমন, তো দিলেও টিবি গাইডলাইন ওভাবে আসলে আসার মতো না। কিন্তু আবার যদি দিয়ে ফেলে সেক্ষেত্রে তুমি টিবিও জানো না, এটা খুবই ইনসাল্টিং কথাটা। স্নেক বাইট খুবই ইম্পর্টেন্ট। এসিলি লুপাস নেফ্রাইটিসের ট্রিটমেন্ট চেঞ্জ হয়েছে, সো এটা একটু রিসেন্ট আপডেটের জন্য দেখে নিয়ে। আচ্ছা, এই যে যেটা লিখে দিছে যে নেম অফ রিসেন্ট ড্রাগস অর আপডেটেড ট্রিটমেন্ট উইথ দেয়ার ট্রায়াল নেম। এবার যেমন টিরজেপ্যাটাইড আসছে, সো এরকম আসতে পারে, হ্যাঁ, ট্রায়াল নেম সহ চাইছিল আমাদের কাছে। আচ্ছা, আর এই যে ভাইয়ার যে মেডিকেল ইথিক্স, প্রিন্সিপালস অফ ইথিক্স গুলা লাগবে, সাথে মেডিকেল এরর, নেগলিজেন্স, ব্রেকিং দ্য ব্যাড নিউজ, এগুলা একটু দেখেন, হ্যাঁ, এগুলো একটু অন্যরকম তো, যেহেতু এবার একটু অন্য টাইপ করে দিল, সো দিতে পারে, দিয়ে দিতে পারে। আর বেসিক্যালি আইইটা কি করবেন, আপনার পার্টনারের সাথে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস এরকম যে আপনার পার্টনার আপনাকে কোয়েশ্চেন ধরবে, আপনি কোয়েশ্চেন ধরবেন, এভাবে। আর যদি কোনো পার্টনার না পান, এটা অবশ্যই টাফ, বাট নিজে নিজেই মানে কিছু তো করার নেই, ট্রাই করতে হবে প্রিপারেশন নেওয়ার জন্য। হয়তো আপনি পার্টনারের সাথে তখন প্র্যাকটিস করতে পারতেছেন না, টাইম তো নষ্ট করবেন না, নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ডেভিডসনটা খুলে আপনি টপিকসটা পড়লেন, পড়ে একবার মেমোরাইজ করলেন যে এটাতে এই এই সাইন সিমটম আছে, হিস্ট্রি আমি হলে এটা এটা নিব, ইনভেস্টিগেশন এটা এটা বলবো, এটা হলে এটা হবে, এভাবে করে একটু নিজে মাথায় মানে আত্মস্থ বলি না, ওটা একটু করলে দেখবেন যে পরীক্ষার হলে কিন্তু মনে পড়ে যায়, হ্যাঁ। পরে পরীক্ষাটা আসলে কোনো অ্যাকিউট পড়ার উপর হয় না আমাদের, হ্যাঁ, যেটাই বলি রিটেন, অসপি, আইইউ, ক্লিনিক্যাল, এটা কিন্তু রেসিডুয়াল নলেজের উপরই পুরো পরীক্ষাটা আমাদের হয়। দেখবেন যে পরীক্ষার হলে সব রেসিডুয়াল জিনিসপত্র আপনার যদি মানে পড়া থাকে আলার মনে পড়ে যাবে। তো রেসিডুয়াল নলেজের উপরে হয়, আসলে অ্যাকিউট 1 মাস 2 মাসের পড়ায় কিন্তু আসলে পরীক্ষাটা পাস করাটা একটু টাফ হয়ে যায়। আচ্ছা, আর হচ্ছে যেটা একটু আগে আমি বললাম যে হোয়াট হিস্ট্রি ইউ উইল টেক বললে আপনি কি কি বলবেন, মানে কিভাবে হিস্ট্রি নিবেন। আমার এই পয়েন্টটা অনেক কঠিন লাগতো তো, যে কি হিস্ট্রি নিব, এটা বললে আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। সো এই কারণে আমি তখন যেভাবে করছি যে ডিজিজ রিলেটেড সবগুলো বলে ডিফারেন্সিয়ালস, কমপ্লিকেশনস, ইটিওলজি এর রিলেটেড আমি হিস্ট্রি গুলো বলবো। আচ্ছা, মোটামুটি এইভাবে হচ্ছে আইইউটা একটু একটু গুছাই নিবেন। আচ্ছা, তাহলে এখন আমরা একদম মোটামুটি এতে চলে আসছি। তাহলে এটাই সর্বোপরি যেসব কথাবার্তা বলার সামারাইজ, যে আপনি ফোকাসড থাকেন। অনেক ঝামেলা থাকে ফ্যামিলিতে, অনেক কিছু থাকে, নিজের অনেক ঝামেলা থাকে, কিন্তু আপনি ফোকাস থাকবেন যে হ্যাঁ আমাকে পড়তে হবে, আমি পড়বো। প্যানিক করা যাবে না, হ্যাঁ, পরীক্ষা নিয়ে কখনো প্যানিক হবেন না। আমি হচ্ছে এবারের আগের বার অসপি পরীক্ষার আগে খুব প্যানিক হয়ে গেছিলাম, সারা রাত আমি ঘুমাইতে পারিনি। পরীক্ষার হলে যে কিন্তু আমি পাজল ছিলাম, আমি 4টা স্টেশনে রোল নাম্বার লিখি নাই, যে কারণে কিন্তু আমার টোটালে ফেল চলে আসছিল গতবার। সো এবার আমি যে ফার্স্টে যেটা করছি, কোয়েশ্চেন পড়ি আর না পড়ি, আমি কোড নাম্বারটা আগে লিখছি, এরপর আমি পারি বা না পারি। আচ্ছা, আরেকটা জিনিস, পরীক্ষার হলে অসপিতে আপনি একটা স্টেশন টোটালি না পারতে পারেন, আপনি পারেন না। যেমন এবার অ্যালুমিনিয়াম ফসফাইড আসছে, আমি খুব ভালো পারিনি স্টেশনটা। ফাইলেরিয়াসিস আমাদের তো রিসেন্ট কখনো পড়া ভাবা হয় না, মানে আমার হয় নাই, সো ওটাও আমি খুব ভালো লিখতে পারিনি। বাট আমি অন্য স্টেশন গুলাতে মোটামুটি সবগুলা কোয়েশ্চেন আনসার আল্লাহর মধ্যে লিখে আসার চেষ্টা করছি। সো এটাই বললাম যে কখনো পরীক্ষার হলে আমরা প্যানিক হব না। আমি একটা স্টেশন না পারতেই পারি, আমি পরীক্ষার হলে যাব, আমি একটা বা দুইটা স্টেশন পারবো না, কিন্তু যেগুলো আমার কমন স্টেশন, এক্স রে, ইসিজি, নিউরো ইমেজিং, সিটি অ্যাবডোমেন, এগুলো যেন আমার মিস না হয়। ঠিক আছে, সো ওইভাবে করেই আমাকে প্রিপারেশনটা নিয়ে যেতে হবে, যে যেটা আমি লিখবো মোটামুটি ফুল ঠিক করে লিখবো, যেন আমি ওখানে 8-9 উঠায় আসতে পারি।
ঠিক আছে? আর অবশ্যই অ্যান্সার যেটা হচ্ছে আমরা অ্যান্সারটা করব হচ্ছে ডেভিডসন থেকে। আর অস্ট্রিয়াই বোথের জন্য, আর এই যে যেটা আমি সব ভুল করছিলাম এর জন্য আমি এটা লাল কালি দিয়ে লিখে দিচ্ছি আপনাদের জন্য, যেন আপনাদের মাথায় ঢুকে, যে রাইট ইউর কোড নাম্বার অন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট ফার্স্ট। এবার স্যাররা কিন্তু নিজেরাও চেক করছে, এবং স্যাররা অস্ট্রিয়ার আগে বলতেছিল যে গতবার আপনারা অনেকেই কোড নাম্বার লিখেন নাই, এবং গতবার আসলে আমি অনেককেই দেখছি যে যাদের অস্পি খারাপ হওয়ার জন্য টোটালি পাস আসে নাই। ঠিক আছে? তো সেটা, সো অবশ্যই অবশ্যই কোড নাম্বার মাস্ট লিখবেন, কারণ আপনি অস্পিতে তো ধরেন একটা সেশন পারেন না, সিমটোমেটিক কিছু লিখে আসলেও তো 1-2 নাম্বার পাবেন, কোড নাম্বার না লিখলে তো আপনার ওই নাম্বারও মাইনাস। ঠিক আছে? আর যে মানে আগে শুনতাম যে স্যাররা নাকি হ্যান্ড রাইটিং মিলায় কোড নাম্বার বসায় দেয়, পুরাই একটা ভুয়া কথা। ঠিক আছে? এবার কিন্তু স্যাররা ডাইরেক্ট বলছে যে এতগুলা খাতার মধ্যে কি বসে বসে আপনার হ্যান্ড রাইটিং মিলাবো আমরা? আজাদ স্যার বলছে অস্পির আগে। সো এটা মাথায় নিয়ে যাবেন না যে কোড নাম্বার না লিখলেও স্যাররা আপনাকে খুঁজে বের করে দিয়ে দিবে, নো, দিবে না। আপনি কোড নাম্বার লিখবেন, মাস্ট কোড নাম্বার লিখবেন। আচ্ছা, আর হচ্ছে যেটা আগেও বললাম যে রিড দ্য সিনারিও অফ অস্পি কেয়ারফুলি ফার্স্ট, দেন গো থ্রু দ্য পিকচার অর এক্সট্রা যেটা দেওয়া থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আপনি লিখবেন, 4টা চাইছে না 6টা চাইছে না 3টা চাইছে, ওটা দেখে আপনি ওটা লিখবেন, এবং চেষ্টা করবেন যে ইম্পর্টেন্ট গুলো আগে লিখে ফেলতে। যে 3টা চাইছে আমি এই 3টা দিলাম, আর একটা যদি আপনার মনে হয় যে এটা আমার কাছে একটু ইম্পর্টেন্ট মনে হচ্ছে, অবলিক দিয়ে লিখে দিলেন, যে স্যাররা যদি একসেপ্ট করে যে কোনো একটা। ঠিক আছে? কারণ স্যারদের তো অ্যান্সার স্ক্রিপ্ট থাকে, ওটার সাথে মিলতে হয় অ্যান্সার গুলা। আচ্ছা, look for A and B in OSPI and answer accordingly. OSPI স্টেশনে কিন্তু মোস্ট অফ দ্য স্টেশন 4-5টা স্টেশন আপনাদের ডাবল ছবি থাকবে, হ্যাঁ, এ আর বি করে। গতবার অনেকের একটা প্রবলেম হয়েছিল, ওরা বির জায়গায় এ আনসার করছে, এর জায়গায় বি আনসার করছে, এটাতে কিন্তু টোটাল আপনার 0 হয়ে যাবে। সো আপনি প্লিজ মানে এতে কোনটা দেওয়া আছে ওই ছবিটা রিলেটেড আপনার যে অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া আছে ওখানে এতেই লিখবেন, হ্যাঁ। এর জায়গায় বি, বির জায়গায় এ করে পরে আবার কেটে ঠিক করে লিখতে গেলে আপনার তো টাইম কভার হবে না, যেহেতু টাইম অনেক কম থাকে, এক স্টেশন থেকে আরেক স্টেশনে দূরত্ব থাকে, যাইতে হয়, বসতে হয়, কোয়েশ্চেন পড়তে হয়, কোড নাম্বার লিখতে হয়, নিজে একটু স্থির হয়ে অ্যান্সার শুরু করতে হয়, টাইম কিন্তু এখানে সিস্টেম লস আছে। সো এ আর বি খুব কেয়ারফুলি আপনারা দেখবেন। আর হচ্ছে অবশ্যই দেখবেন যে 2টা ছবি দেওয়া আছে, 2টার মধ্যে কোনো কোরিলেশন আছে কিনা। পড়ার সময় আপনারা কোরিলেশন অ্যাসোসিয়েশন মিল করে পড়বেন। মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট করে যেসব ডিজিজ, ওগুলা খুবই ইম্পর্টেন্ট, ওগুলা পড়ার চেষ্টা করবেন। আর যেটা বলার সব সময়, যে চিন্তা করেন না যে আমি রোজার পরে পড়বো, ঈদের পরে পড়বো, সময় আছে, না, আপনার সময় নাই, নাই মানে নাই। ঠিক আছে? আমি একটু আগে বলছি যে অ্যাকিউট পড়া দিয়ে পড়া হবে না, আপনাকে পড়ে যাইতে হবে এখন থেকে, ফ্রম নাও অন। আপনি চিন্তা করেন যে এই যে আজকে ক্লাস শেষের পর থেকে আমি অ্যাটলিস্ট গুছানো শুরু করলাম, শুরু করে দেন, হ্যাঁ, অনেকে হয়তো শুরু করে ফেলছেন, শুরু করে দেন, টাইম নষ্ট করার কোনো সময় নেই, অলরেডি ফেব্রুয়ারি মাস কিন্তু শেষ। ঠিক আছে? তাহলে হচ্ছে মার্চ, এপ্রিল, মে, জুন, 4 মাস আছে সময়। 4 মাসের মধ্যে কিন্তু আপনার এখানে শুধু অস্পি আয়ুই না, আপনাকে কিন্তু ক্লিনিক্যালও গুছাইতে হবে। ক্লিনিক্যালে শর্ট কেস আছে, লং কেস আছে, সেগুলো গুছাইতে হবে, সেগুলার কোয়েশ্চেন ঠিক করতে হবে, আপনাকে পেশেন্ট দেখতে হবে, আপনার কিন্তু অনেক কাজ। সো পড়া কিন্তু কমে নাই, পড়া একইটাই আছে, জাস্ট প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এবং আরো বেশি এমফাসিস আপনাকে দিতে হবে। কারণ এখানে যে বললাম না যে .006 এর জন্য ফেল করে, .125 এর জন্য ফেল করে, তারপরে হচ্ছে .001 এর জন্য ফেল করে, এমন হিস্ট্রিও আছে। সো খুব মানে খুবই ফ্র্যাকশন অফ নাম্বারের জন্য ফেল করে। সো আমাদের সবগুলা সেগমেন্টকেই সমান ইম্পর্টেন্স দিয়ে শেষ করতে হবে, হ্যাঁ, ইনশাল্লাহ আপনারা পারবেন। আর যেটা অস্পি আইইউর ক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই জেনেসিস এর যে এক্সাম গুলা অ্যারেঞ্জ করবে আপনি দিবেন। আমি অস্পি আইইউ ব্যাচের চেষ্টা করছি সবগুলো এক্সাম দিতে, একটা এক্সাম আমি দিতে পারি না আইইউ আমার আম্মুর অসুস্থতার জন্য, বাকি সবগুলো এক্সাম আমি দিছি। এটা দেওয়াতে আমার যেটা হয়েছে, কোড নাম্বার লেখার অভ্যাসটা আমার মাথায় ঢুকে গেছে, একটা কোয়েশ্চেন আমি না পারলে কিভাবে সিমটোমেটিক ভাবে আমি অ্যান্সার দিয়ে আসতে পারবো সেটা আমার প্র্যাকটিস হয়ে গেছে। সিনারিও পড়ে দেন আমার ছবি দেখতে হবে, দেন এটা না বুঝলে আমার কোয়েশ্চেন গুলো দেখে অ্যান্সার বুঝতে হবে, সেই জিনিসগুলো আমার প্র্যাকটিস হয়ে গেছে। এবং হচ্ছে গিয়ে আপনার দেখে 4 মিনিটের মধ্যে কোয়েশ্চেন অ্যান্সারটা শেষ করা, মানে দেখে আমি চিনবো। মানে অস্পিতে যেটা আমার মনে হয় যে
যদি আমি এক্সাম আগে ফেস করে না থাকি, ফার্স্ট টাইম গেলে আমি কি দেখে চিনতে পারবো, আমি কি দেখে বুঝতে পারবো? এই কনফিউশন গুলো যদি আপনি জেনেসিসের রেগুলার এক্সাম দেন, আশা করি আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে এবং এটা অবশ্যই আপনাদের ফাইনালে হেল্প করবে। আর রিটেনে যাদের 2+ আছে তাদের তো আছেই। যাদের যদি এখানে কেউ যদি রিটেন দিবেন, তাহলে চেষ্টা করতে হবে যে রিটেন অসপি আইউতে 2+টা নেওয়া, কারণ ক্লিনিক্যালটা খুবই আনসার্টেন। হ্যাঁ, ক্লিনিক্যালটা খুবই আনসার্টেন। আপনি তো জানেন না আপনার কি কেস পড়বে, লং কেস। সেই কেস আপনাকে কোঅপারেট করবে কিনা। যেমন আমার এবার এসসিসি ছিল, আমি হিস্ট্রি নেওয়া শেষ করার পরেই পেশেন্ট এনকেফালোপ্যাথিতে চলে গেছে। মানে একটু আগেও যদি যাইতো, আমি তো পেশেন্টটাকে মানে ঠিক মতো করতে পারতাম না, এবং আমি ওই দিন ছিলাম লাস্ট ম্যান। এটা ছাড়া আর কোনো পেশেন্টও নাই তাদের মানে আমাকে যে দিবে। তো এটাই। সো ক্লিনিক্যাল খুবই আনসার্টেন। আপনাকে আপনার মতো কনভেনশনাল ওয়েতে ক্লিনিক্যাল প্র্যাকটিস করে যেতে হবে, শর্ট কেস লং কেস। কিন্তু আপনার হাতে যেটা আছে রিটেন আইই অসপি, সেখানে আপনি কোনো মানে ফাঁক রাখবেন না। হ্যাঁ, 2+ তোলার চেষ্টা করতে হবে আমাদের। অসপি আইইতে হচ্ছে 2+ অবশ্যই তুলতে হবে। আর ক্লিনিক্যালটা তো যেহেতু আনসার্টেন, সো ক্লিনিক্যালে আমাদেরকে যেন এগুলা যদি ভালো হয়, ক্লিনিক্যালটা যদি আমরা কোনো মতে ঠেকায় 13.5 উঠায় আসতে পারি, আল্লাহর রহমতে পাশ হয়ে যাবে টোটালে। আর অবশ্যই পার্টনারের সাথে প্র্যাকটিস করবেন। পার্টনারকে কখনো যদি না পান, নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, নিজে কিছু হলেও পড়বেন, যেটা পার্টনার ছাড়া পড়া যায় সেটা পড়বেন। আর রিভাইজ করার চেষ্টা করবেন সবগুলা, যে আমি কি কি পড়লাম না পড়লাম, অ্যাজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনি রিভাইজ করবেন এবং মেমোরাইজ করবেন যে হ্যাঁ ওটা আমি জানি কি পড়ছিলাম কি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রে টু অলমাইটি। হ্যাঁ, যার সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে আমরা প্রে করব যে আল্লাহ আমাকে এবার পাশ করায় দাও, কারণ ওনাদের মানে উনার হেল্প ছাড়া আসলে আপনাদের আমাদের পাশ করাটা একটু টাফ। ঠিক আছে, দেখবেন যে যেদিন আল্লাহ আপনার সহায় হচ্ছে, সবকিছু আপনার সহায় হবে। আপনার প্রিপারেশনটাও যদি ঠিকঠাক মতো হয়, দেখবেন যে আপনি না চাইলেও আপনার মুখ দিয়ে সঠিক অ্যান্সার বের হয়েছে। আমি এবার এটা ফিল করছি পরীক্ষার হলে। হ্যাঁ, আমি মানে চাইলেও আমি ভুল অ্যান্সার দিতে পারি না, আমার মুখ দিয়ে আল্লাহর রহমতে সব সঠিক অ্যান্সার বের হয়েছে। সো আশা করি আপনাদের সবার প্রিপারেশন ইনশাল্লাহ এখন থেকে শুরু করবেন এবং ইনশাল্লাহ সবাই পাশ করে যাবে। যদি কোনো কিছুর কোয়েরি থাকে করতে পারেন। তাহলে আপু আমি আপনার শেষ লং আপু আপনার লং কেস কি পড়ছিল বললেন? লং কেসটা কি পড়ছিল? করতেছি। অন দ্য টপ অফ সিএলডি ছিল, আমি ডিফারেন্সিয়ালস বলছি। ঠিক আছে। রিটেন দিল তো, রিটেনের মানে ডিকম্পেনসেটেড সিএলডি ছিল না, সেটাই পাইছে। যদি কোয়েরি থাকে ভাইয়ারা বা আপুরা, যদি কোয়েরি থাকে করতে পারেন। যদি এই অসপি আইভি রিলেটেড যদি কোনো কিছু জানতে চান, প্রিপারেশন রিলেটেড। বুঝতে পারছেন তো কি কি বলছি, নাকি আমি একাই বকবক করে গেছি খালি? না না না, ঠিক আছে, এক্সেলেন্ট ক্লাস ছিল, খুবই সুন্দর, এটা তো আমাদের কাজে লাগবে। ঠিক আছে, আমি চেষ্টা করছি আপনাদেরকে মানে কিভাবে করবেন আর বিসিপিএসসি কিভাবে প্রশ্ন আসে মানে দেখলে, আমি যে প্রবলেম গুলো ফেস করছি প্রিপারেশন নেওয়ার সময়, আমি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি যে আমি আসলে আমি এভাবে এভাবে করে নিজেকে ঠিক মানে গুছায় নিয়ে আসছি। তাহলে ভাইয়া যদি কোয়েরি না থাকে আমি তাহলে শেষ করে দিই নাকি? অনেক কষ্ট করে ধৈর্য নিয়ে শুনছেন, থ্যাংক ইউ আপনাদের। আচ্ছা আপু, আর একটা কোশ্চেন আপু। ভাইয়া শুনতেছি না, বলতেছেন কিছু? হ্যাঁ যে আপু, হ্যাঁ, আচ্ছা ডিকম্প্রেসেড সিএলডি আমরা যে কোনো একটা হ্যালো ভাইয়া, কথা শুনতে ফাইন্ডিং পালি কি বলবো? বুঝি না বলেন ভাইয়া, আবার বলেন। আপু, ডিকম্পেনসেট সিএলডি আমরা কি একটা পয়েন্ট পালি বলবো, একটা মানে সাইন বা সিম্পটম না, আসলে এটা সবগুলোই ফিল আপ করতে না, হবে? আপনি তো সবগুলা নাও পাইতে পারেন। আপনি সায়েন্স অফ জি। ডিকম্পেনসেশন যেটা ক্লিনিক্যালি আছে, ওখানে হুম, যেটাই পাবেন আপনি বলবেন আমাকে। এই প্রশ্নটা এবার লং কেসে করছে। হ্যাঁ, হুম, মনিরুজ্জামান স্যার ছিল, বললো যে সায়েন্স অফ ডিকম্পেনসেশন কি কি। আমি বললাম, বলার পরে আমাকে বলতেছে তোমার এই পেশেন্টের কি আছে। তো আমার পেশেন্টের কিন্তু অ্যাসাইটিস ছিল, তার মাইল্ড জন্ডিস ছিল, এবং সে বললাম না যে আমি হিস্ট্রি নিয়ে যখন প্রেজেন্টেশন করতেছি তখনই তার হচ্ছে ডে টাইম সলমোনেন্স হচ্ছে, মানে সে হেপাটিক এনকেফালোপ্যাথি গ্রেড 1-এ চলে যাচ্ছে। সো আমাকে এটাই বললো। তখন বললো যে মনে করো তোমার কাছে পেশেন্টটা
ইনক্রিজিং প্রোগ্রেসিভ জন্ডিস যেটা সেটা নিয়ে আসছে, তাহলে সেটা কি ডিকম্পেনসেটেড? আমি বললাম জি স্যার ডিকম্পেনসেটেড হবে। এরপর কিন্তু আমাকে সেকেন্ড কোনো কোয়েশ্চেন করে নাই। তাহলে ভাইয়া মনে হয় অ্যান্সারটা এটাই যে সায়েন্স অফ ডিকম্পেনসেশন যেটাই থাকে আপনাকে ওটা ডিকম্পেনসেশনের দিকে নিতে হবে। ক্লিয়ার মানে হয়েছে একটা ভাইয়া? হ্যাঁ একটা হলেও তোমরা বলতে পারো তাই না, যেগুলো জি, হয়তো হ্যাঁ অ্যাসেট হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যেহেতু স্যার আমাকে একটা সিনারিও দিল যে যদি অ্যাসাইটিস থাকে, দিস ইজ এনাফ হ্যাঁ ফর ইয়েস ফর ডায়াগনোসিস অফ ডিকম্পেনসেটেড সিএলডি। মানে এনি ভাই সায়েন্স। অ্যাসেটিস থাকতো না, তখন তো আপনি কিভাবে করবেন? হ্যাঁ, এছাড়া অন্যান্য ফিচার তো আছেই। যদি আপনার হেপাটিক এনকেফালোপ্যাথি থাকে, এরপরে হুম, আপনার থাকে। এই জন্ডিস জন্ডিস আছে, প্রোগ্রেসিভ জন্ডিস আছে যে লিভার মানে ফাংশন যদি ডিটোরিয়েট করে, হেপাটোমেগালি সরি স্প্লেনোমেগালি আছে তাই তো, পোর্টাল হাইপারটেনশন বলতেছেন তাই তো? পোর্টাল হাইপারটেনশন, স্প্লিনোমেগালি তো ভাইয়া ডিকম্পেনসেশনের সাইন। পোর্টাল তাই হাইপারটেনশনের জি মধ্যে তো অ্যাসাইটিস এগুলো চলে আসবে। জি মানে ওই আমরা যখন করব তখন অ্যাসাইটিস হয়তো থাকবেই পেশেন্টের, তখন এটাকে আসলে ডিকম্পেনসেশন হয়ে গেলে না একটা সাইন নিয়ে কখনো আসে না। রাইট হ্যাঁ, রাইট জি আপু, ওইটা বলছে তখন কখনো একটা সবগুলো সাইন থাকে, নিয়ে কখনো জন্ডিস আসবে থাকে, না। অ্যাসাইটিস থাকে, সবই থাকে, ব্যাপারে সবই হতে পারে জি আপু। কখনো আপনার কাছে ডিকম্পেনসেশন একটা সাইন নিয়ে আসবে না, যে তার ব্লিডিং প্রোগ্রেসিভ জন্ডিস হচ্ছে সে কিন্তু ম্যানিফেস্টেশন। আসবে না। সে আপনার কাছে যখন অ্যাসাইটিস হয়ে যাবে, এনকাফেলোপ্যাথি বা ভেরিসিয়াল ব্লিডিং শুরু হয়ে যাবে, তখনই কিন্তু আপনার কাছে সে আসবে। জি 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 হুম, একটু কনফিউজ থ্যাংক ছিল ইউ। আপু। ঠিক আছে আপু, ক্লিয়ার হয়েছে তো ভাইয়া? থ্যাংক আর ইউ জি আপু। প্রশ্ন আছে নাকি আমরা শুনি একটু, আর কারো না আছে? ভাই, আমি তো ভাই কাঁচা মানুষ, আমি আসলে এত ডিপে বুঝি না, আপনি অনেক ভালো পারেন, আমি বুঝি না, আমি তো আমরা ভাই এত সবাই বুঝি না। শেয়ার করছি, সবগুলো না জিনিসই না জি সবগুলো শেয়ার করছি। অনেক সময় আমরা তো আসলে এই চাকরি করার পাশাপাশি পড়াশোনা করি, হুম জি হুম। তো জি জন্যই একজনে বলেছিল যে না আমরা পরে দেখে নেবো। দেখার তো ডেভিডসনে তো আছেই সবকিছু, পরেই তো জি দেখে নিতে পারি, কিন্তু আসলে তো পারি না। তো আমরা ওটাই তো যে ভাই, আমি চাকরি করি এসে পারি না, এই জন্য অনেক কিছুই মানে বুঝতে পারি না। হ্যাঁ তারাই তো চাকরি করে, যারা এই পাস করেছে এমবিবিএস পাস করার পরেই যারা এই হুম, ট্রেনিং এ চলে আসছে, পার্ট করে ফেলছে, ট্রেনিং এ চলে আসছে, তাদের জন্য তো পড়াশোনা ছাড়া আর কোনো অল্টারনেটিভ নাই। তারা হয়তো জি ভাই গ্রুপে আমার পড়ে। ভাই আপনি ঠিক আছে ভাই, আমার পোস্টিং যেমন পটুয়াখালী একটা দ্বীপ মানে দ্বীপের মধ্যে, আসলে আমি কারোর সঙ্গে করতে পারছি না গো, পরীক্ষা দিচ্ছি আসলে পড়তেছি, কিন্তু আমি এখনো ঢাকা যেতে পারতেছি না, আমি অনেক কষ্টের মধ্যে আছি। হ্যাঁ আমার অনেক কষ্ট হচ্ছে আর কি, মানে অনেক ভাইয়া কষ্টে কি পরীক্ষা দিচ্ছি। রিটেন পাস করছেন পটুয়াখালীর ভাইয়া? আপু একবার করছিলাম, পরে আর পারতেছি না আর কি। আপনি আপনি কি জেনেসিসে পরীক্ষা দেন? আমি কিন্তু একটা কথা আমি বলি আমি আপু এজেন্সি পরীক্ষা দেই বা দিচ্ছি, আমার রেগুলারই দেই, এবছরে মানে রেগুলারই দিচ্ছি আর কি, দেই আর কি আপু। মানে ভাইয়া, আমি ওই কিন্তু অনলাইন ব্যাচে ছিলাম সব সময়। হ্যাঁ, আমি কিন্তু কখনো যে ক্লাস করি, যদি আমার পোস্টিং ঢাকাতেই, বাট আমি কিন্তু যে কখনো ক্লাস করি নাই, বুঝছেন? আমি কিন্তু অনলাইনে মানে পরীক্ষা দিছি। সো আপনার যেটা সেটা হচ্ছে আপনার মানে পরীক্ষা আপনি পার্সোনাল নাই। যেখানেই দেন একটু মানে রেগুলারিটি, হ্যাঁ ওটা একটু কন্টিনিউ রাখেন, হয়ে যাবে ভাইয়া। জি আপু, যে আমি রেগুলার দোয়া করেন আর কি আপু। মানে চেষ্টা করতেছি, একা একা কি করবো, আর কান্নাকাটি করি আর পারি না তো, মানে পার্টনারশিপ কিছু নাই, কি করবো এই আর অনলাইনে কি। অনলাইনে কারোর সাথে যদি পার্টনার করে পড়তে পারেন। এখন আমি একটু বলি, আপনার রিটেন এর জন্য আপনি যদি একাও পারেন, আমি কিন্তু ভাইয়া রিটেন মোস্ট অফ দ্য টাইম একাই পড়ছি। হ্যাঁ, আমারও কিন্তু কোনো জি, পার্টনার ছিল না, ঠিক আছে? আমি আচ্ছা কিন্তু আচ্ছা একাই পড়ছি। লাস্টের দিকে আমি একজনের সাথে একটু ডিসকাশন করছি, দ্যাটস ইট। বাট ওর সাথে যে বসে পড়ছি বা কিছু, আমারই এক ছোট ভাই, ওর সাথে যে বসে পড়ছি তাই না। বাট আনফর্চুনেটলি ওর গতবার হচ্ছে 0.006 এর জন্য ও 2+ মিস করে, জাস্ট 0.006। ও রিটেনে 14.994 পাইছে। হ্যাঁ, মানে খুবই দুঃখজনক। অন্যগুলাতে সব পাস মার্ক। তো তো লাস্ট টাইম কিন্তু ও আমার সাথে মানে ক্লিনিক্যালও দেখতে পারে নাই, অস্পিআইও কিন্তু ভাবে পড়তে পারেনি। তো আমি যে বারবার বলতেছি যে পার্টনার না থাকলে একা পড়বেন, আমি কিন্তু আসলে মানে এমনও হয়েছে আমি একা পেশেন্ট দেখতে গেছি, এটাও করছে, বা পেশেন্টের ফাইন্ডিংস নাই, আমি তার উপর একা একাই প্র্যাকটিস করছি। কারণ আমাদের আরেকটা আপুর সাথে একটু দেখতাম, ওনারও হচ্ছে ট্রান্সফার হয়ে গেছে, মানে আমি আসলে সব দিক থেকে পার্টনার ছাড়াই ছিলাম। সো ভাইয়া এত হতাশ হয়েন না, হবে, ঠিক আছে? আমি যদি পারি আপনিও পারবেন।
জি ওই আশা বাপু আর হাল ছাই নাই, আশা আছে আর কি, না আশা না, রাখছি হাল আর কি। ছাড়া যাবে না। আমি কিন্তু একবারে হাল ছেড়ে ফেলছিলাম যে আমি কি হবে, আমি তো পারি না, আমার কি, আমার আম্মু অনেক অসুস্থ, আমি অনেক ভাবে পড়তেও পারি না বাসায়। হ্যাঁ মানে অনেক কিছু, অনেক প্যারা, সবকিছু। ভাই হাল ছাড়বেন না, পার্টনার নাই তো কি হয়েছে, আপনি একাই একাই নিজেই নিজের পার্টনার হন। আমি তো লাস্টে তাই করি, বললাম না, একা পেশেন্ট, একা ক্লিনিক্যাল করছে, একা লং কেস মুখ মানে পড়ে নিজে নিজে বলার চেষ্টা করছে, একা একাই সব করছে। স্টপ ওয়াচ ছাড়বেন, নিজে নিজে পড়বেন, নিজে টাইমিংটা দেখবেন, হয়ে যাবে যে ভাইয়া। আপু আপু থেকে আসে অনেক আশা পাইলাম, ঠিক আছে। আমি তো সার দিচ্ছি, আমি হাল ছাড়তে যাচ্ছিলাম না না, না না, ঠিক আছে। হাল ছাড়েন না আমাকে, আমি তো বলতেছি, আমি কিন্তু বারবার এর জন্য ক্লাসে বারবার বলছি, আমি কিন্তু লিখছিও, পার্টনার না থাকলে একা একা পড়েন, কিন্তু পড়েন, হ্যাঁ, কারণ আপনার যে যে রেসিডুয়াল আপু যে না বিল্ড আপ পড়ি, আমি হচ্ছে। পড়তেছি একা একা পড়তেছি, রেসিডেন্ট মানে একা একা পড়াশোনা করি আপু, দোয়া করেন পড়াশোনা করি না না, প্রতিদিনে 2-3-4 পড়াশোনাটা ঘন্টা 5 ঘন্টা রেগুলার, পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই রেগুলারিটিটা রাখবেন। পরীক্ষায় অ্যাকিউট পড়ায় হয়, পার্টনারের সাথে পড়া যে হয় খুব বেশি না, কিন্তু আপনার রেসিডুয়ালের উপর হবে জি পড়া। হ্যাঁ, রেসিডুয়াল জি বিল্ড আপ জি হবে, আপনি পাস করে যাবেন। জি ঠিক আপু। আছে, আর কিছু আচ্ছা ভাইয়ারা? ঠিক আছে, হুম হুম। হলে আপনার ইনভেস্টিগেশন গুলো খুঁজে পাওয়া যায় না, ইনভেস্টিগেশন মানে নতুন কিছু আসলে তখন 2টা 4টার বাইরে আর কিছু খুঁজে পাওয়া যায় না, এটার জন্য কি ট্রিক্স এন্ড বিটস এগুলো কি আচ্ছা একদম হ্যাঁ, মুখস্থ? আচ্ছা কি ভাইয়া, লং কেসের কথা বলতেছেন, লং কোয়েশ্চেনের? জি, না লং কোয়েশ্চেন এবং শর্ট কোয়েশ্চেন ইনভেস্টিগেশন গুলো মানে মনে আচ্ছা, থাকে না। ইনভেস্টিগেশন গুলা, ওকে ফাইন। এখন অনেকে তো মানে, যেমন আমি যার সাথে লাস্টে পড়ছি, সে তো মেনোমিক্স করে করে সব মনে রাখতে, আমি তো পারি না মেনোমিক্স করতে, আমি তো একটু মানে বুড়া ধাঁচের, বয়স্ক ধাঁচের পড়ছি, নিজে নিজে মানে ওগুলোই মনে রাখার চেষ্টা করছি বইয়ে। যেটা ইনভেস্টিগেশন মনে থাকে না ভাই, এটা বারবার পড়তে হবে আপনার, আর কোনো ইয়ে নেই। আর আপনি যদি ওই যে সূত্র বানায়, মেনোমিক্স বানায় মনে রাখতে পারেন, ওটা করতে পারেন। আর হয়তোবা ধরেন একটা ডিজিজে, মনে করেন আপনার লং কেসের ক্ষেত্রে, লং কোয়েশ্চেনে যেটা প্রবলেম হয় অনেকের ইনভেস্টিগেশন লিখায়, তো ওখানে হচ্ছে আপনার ওই ডিজিজের সাথে যে অ্যাসোসিয়েশন গুলো থাকে, বা ওই ডিজিজের যে কমপ্লিকেশনস থাকে, ওগুলারও ইনভেস্টিগেশন কিন্তু আপনাকে লিখতে হবে। হ্যাঁ, না হলে কিন্তু আপনার লং কোয়েশ্চেনের ইনভেস্টিগেশন ফুলফিল হবে না। এটা আমরা অনেকে মিস করে যাই, ধরেন একটা ডিজিজের কমপ্লিকেশনস রিলেটেড ইনভেস্টিগেশন আমরা লিখি না, শুধু ওগুলো লিখি, ওটা লিখলে শুধু হবে না। কমপ্লিট রিস্ক ফ্যাক্টর, তারপরে আপু হ্যাঁ জি কমপ্লিকেশন জি সবই জি, দেখতে আপু। ইয়েস ইয়েস, হ্যাঁ এবং রিস্ক ফ্যাক্টর, ডিফারেন্সিয়েশন এর ইনভেস্টিগেশন গুলো কোমরবিলিটি লিখতে কমন হবে। সবই জি দেখতে জি হবে। জি, জি জি হ্যাঁ, এই ইনভেস্টিগেশন গুলো অনেকে মানে অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়, আমার সাথে অনেকে কথা বলছে, ওরাও বলে যে এইগুলা কি, তো এগুলা আর ইনভেস্টিগেশন গুলো এভাবে করে মনে রাখতে হবে। এখন ভাই ইনভেস্টিগেশন তো মনে আসলে থাকা না মনে মনে থাকাই। শুনুন আপনি যেটা বললেন না, যেমন ইনভেস্টিগেশন প্রথমে ওই দেখা গেল ওই ডিজিজের ইনভেস্টিগেশন কম, কিন্তু তার কমপ্লিকেশন ইনভেস্টিগেশন আছে বা তার কজের ইনভেস্টিগেশন আছে, ওইভাবে আর কি খুঁজে বের করতে হবে স্পেশালি। হ্যাঁ ভাইয়া, এটাই হচ্ছে মানে, এটাই হচ্ছে, এটা যখন আপনি করতে পারবেন, খাতায় লিখবেন, তখন স্যার বুঝবে যে হ্যাঁ আপনার পুরো ডেভিডসনটা পড়া হয়েছে। এই জন্য তারা তারা এমনি করে দেয় কোশ্চেন গুলা স্যাররা। আসলে আপু মানে ইনভেশন মানে এই ফাইন্ডিং গুলো মানে এখন কঠিন হয়ে যায়, ফাইন্ডিং গুলো খুবই অনেক কঠিন খারাপ, হয়ে যায়। খুবই খারাপ, খুবই খারাপ ফাইন্ডিং। বারবার জি আপু। করে ওটা রেসিডুয়ালটা মাথায় নিয়ে দিতে হবে। জি, ফাইন্ডিংস মানে, আমি তো মাঝে মাঝে প্রথম দিকে যখন প্রিপারেশন শুরু করছি, আমি মানে মাঝে মাঝে আমার মনে হতো কান্দি, যে এসব একই ইনভেস্টিগেশনের এক এক জায়গায় এক এক ফাইন্ডিংস কেমনে মনে রাখবো। কিন্তু ওই যে বারবার একটু রিডিং করবেন, ওই যে বারবার একটু মানে এখন অবশ্যই টাফ কাজটা করা, কিন্তু কিছু করার নেই, করতে হবে আর কি। একটু পড়ে পড়ে মনে রাখতে হবে, বারবার দেখলে তো মনে থাকবে কিছুটা হইলো, এটাই। জি। রিক্যাপিচুলেট করতে হবে আর কি আপু। Yes, এটাই করতে হবে, না হলে হবে না। আপনি কোথাও যাচ্ছেন, হঠাৎ করে চিন্তা করলেন, হ্যাঁ সব ধরনের ইনভেস্টিগেশন গুলোর ফাইন্ডিং জানি কি ছিল, এভাবে আর কিছু করার নেই আসলে, জি 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 আপু অমানুষ এটা হয়ে আসলে যেতে হবে আর কি। না, যেমন যেমন আপা বলি, যেমন মায়োটনিক ডিস্ট্রফি একটা আসছে সাপোজ লং কোয়েশ্চেন, এটা ইনভেস্টিগেশন দেখা গেল যে এক পৃষ্ঠায় শেষ হয়ে যাচ্ছে, মানে এরকম আর কি বিষয়টা। মায়োটনিক ডিস্ট্রফির যদি কোনো কমপ্লিকেশনস হয় সেটা দিবেন, তার যে ফিচার গুলো আছে, কার্ডিয়াক ফেলিওরেরটা দিবেন আপনি, হাইপোগোনাডিজম হয় তার, ওটার ইনভেস্টিগেশন দিবেন, টাইপ 2 ডায়াবেটিস হয় ওটার ইনভেস্টিগেশন দিবেন, এভাবে করে ইনভেস্টিগেশন বাড়াবেন। বানাইতে ও, হবে আর কি। ডিফারেন্সিয়ালস যা যা আসবে, ওই ডিফারেন্সিয়ালস এর ইনভেস্টিগেশন দিবেন। কিছু তো করার নেই, যখন আপনি এভাবে দিবেন তখনই হচ্ছে হচ্ছে আপনার যেহেতু পুরাটা, কারণ মায়োটনিক ডিস্ট্রফির যে যে এগুলা যে হয়, এসব জিনিস তো এক জায়গায় দেওয়া নেই, দেখা যাবে যে ডেভিডসনের এখানে একটা আছে, ওইখানে একটা আছে। স্যাররা জি এভাবে প্রশ্ন সাজায়। আপনাকে যখন লং কেসে প্রশ্ন করে, আপনাকে কিন্তু আপনার যে ডিজিজ শুধু ওইটা করে না, আপনাকে কিন্তু ফুল ডেভিডসন রিলেটেড প্রশ্ন করে। আমার গতবার লং কেস ছিল ডায়াবেটিসের, আমার যে পেশেন্ট উইথ কমপ্লিকেশনস, আমাকে ডেভিডসনের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যেখানে যেখানে ডায়াবেটিস আছে সব চ্যাপ্টারের প্রশ্ন ধরছে লং কেসে। তো স্যাররা রিটেনও ভাবে সেট করে, ওনাদের মাইন্ড সেট আপটাই ওরকম, যে দেখি ডেভিডসন পড়ছে কিনা, এটাই। এই জন্য কোয়েশ্চেন
সেট করে, দেখবেন যে খুবই অল্প ইনভেস্টিগেশন ওয়ালা একটা ডিজিজ, ছোট একটা ডিজিজ দিয়ে দিছে, কিন্তু ওটার দেখবেন যে অন্যখানেও অ্যাসোসিয়েশন আছে, তখন আপনাকে বলবে 6টা লিখেন, 7টা ইনভেস্টিগেশন লিখেন, তখন আপনাকে ওই অ্যাসোসিয়েশনের ইনভেস্টিগেশনটাও লিখতে হবে। ও জি ক্লিয়ার হয়েছে ভাইয়া জিনিসটা? জি থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর ক্লাস ছিলেন। আপনি একা একা পড়ছেন, আমিও একা একাই পড়তেছি, দোয়া করেন আপু আমার জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ সবাই কনফিডেন্স রাখেন, ইনশাল্লাহ রেসিডুয়ালের উপর পরীক্ষা হয়, নিজের পার্টনার হন, পার্টনার থাকলে তো বেটার, পার্টনারের সাথে যদি ডিসকাস করে কেস দেখতে পারেন, কেস বারবার বলতে পারেন, শর্ট কেস লং কেস প্রেজেন্টেশন, তখন কিন্তু দেখবেন আপু সে আসলে এখানে তো কেউ নেই, এখানে তো কেউ নেই, আমি একাই রুগী দেখতে যাই, আমার এখানে কেউ নাই, আমি কারোর সাথে পার্টিসিপেট করে আমার কাছে মানে সেকেন্ড বার পরীক্ষা দিবে কেউ নেই। হ্যাঁ, বুঝতে পারছি সমস্যা ভাইয়া। সেটা হয়েছে। হ্যাঁ, সম্পূর্ণ একা হয়ে গেছে টোটাল। এটা একটা খুবই বাজে জিনিস, কিন্তু জি কিছু জি করার নেই ভাই, এখন কি করবেন দেখেন। আলো ভরসা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ করে দেই নাকি? আর তো মনে হয় কারো কোনো কোয়েরি নাই, তাহলে জুলফিকার ভাই আছেন? জি ম্যাম। তাহলে করে দেন, শেষ করে জি দেন। থ্যাংক ইউ ম্যাম। ওকে, করে জি দেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আল্লাহ হাফেজ।